গল্প প্রেমের বিষাক্ততা। লেখনীতে তাসনিয়া হোসেন। দ্বিতীয় পর্ব। খাওয়ার টেবিলে সবাই বসছে, রাইসার সাথে বসবে এমন সময় আসিফ তার পাশের চেয়ার দেখিয়ে বলে উঠে, এদিকে আয় রায়ও, এখানে বস। চেয়ারম্যান বাড়ির সবার কাছে বিষয়টি নর্মাল হলেও বাকিদের কাছে জিনিসটা ছিল অন্যরকম। রুদ্র আসিফের দিকে তাকিয়ে আছে। এর মাঝে রা ঘুরে এসে আসিফের পাশের চেয়ারে বসে। রুদ্রের কাছে কেন জানি বিষয়টা স্বাভাবিক মনে হলো না, কিন্তু সে বিষয়টাতে বেশি পাত্তা দিল না। সবাই যে যার মতো খাওয়া শুরু করলো। রুদ্রের বন্ধুরা রুদ্রকে এটা সেটা বলে খুঁচাচ্ছে, কারণ সে তার বন্ধুদের বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছে, এখন শুধু তার দিদিকে বলার বাকি, যেটা সে আজ রাতে বলে দিবে বলে ঠিক করেছে। আজমির তালুকদার রুদ্রকে জিজ্ঞেস করছেন তার ব্যবসায়ের বিষয়ে। সবকিছু ঠিকঠাক চলছে কিনা, কিভাবে কি করছে। রুদ্র খেতে খেতে আজমের তালুকদারকে তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। রা প্লেটের খাবারগুলো আঙ্গুল দিয়ে নাড়ছে, কিছু খাচ্ছে না দেখে রিপা তালুকদার বলে ওঠেন, কিরে তুই খাচ্ছিস না কেন, কি হয়েছে? এই তো আন্টি খাচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে তোর এত অনীহা কেন করিস তুই এমন, বলতো 2 দিন পর পর একটা না একটা অসুখ লাগিয়ে রাখিস। খাওয়া দাওয়া না করলে শরীরের শক্তি পাবি কোথা থেকে, শক্তি না হলে রোগ প্রতিরোধ করবি কিভাবে? রায়ার মুখটা তেতো হয়ে উঠে, খাওয়া দাওয়া নিয়ে এত কথাবার্তা তার কোনকালেই ভালো লাগে না। মা তো এজন্য মুখে তুলে চেপে চেপে খাওয়ায় আর বকে। খাওয়ার জন্য বাবার থেকেও কথা শুনতে হয়, যেখানে বাবা কোন কিছু নিয়ে আমাকে কিছু বলেন না। রায়াকে চুপ থাকতে দেখে রিপা তালুকদার আর কিছু বলেন না। রুদ্র রায়ার দিকে তাকিয়ে ওর কাহিনী দেখতে ছিল। এর মাঝে আসিফ তার প্লেট থেকে মাছ বেছে রায়ার প্লেটে তুলে দেয়। পুষ্টিকর খাবার খাবি তো তাড়াতাড়ি বড় হবি, বুঝছিস? গরুর মতো উল্টাপাল্টা না খেয়ে ভালো খাবার খা। রা পড়েছে আরেক ঝামেলায়। আসিফ ভাইয়ের এত আদিক্ষেতা মাঝে মাঝে তার বিরক্তই লাগে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। এর মাঝে রায়ার চোখ পড়ে রুদ্রের দিকে, এই লোকটা এরকম আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে কেন, পাগল নাকি? রা চোখ নামিয়ে ফেলে আর তাকায় না ওদিকে। এদিকে আয়ুষ আর আবির নিজেদের মধ্যে কথা বলছে। ওরা কিছু একটা আন্দাজ করেছে। এটা ভেবেই খারাপ লাগছে তাদের বন্ধু একটা মেয়েকে পছন্দ করেছে, আর সেই মেয়েটাকে হয়তো ওর মামাতো ভাই পছন্দ করে। কিন্তু রুদ্র যে ধরনের মানুষ, সে কি আসিফের কথা ভাববে? যে মানুষ কোনোদিনও কারো পরোয়া করেনি, বরাবরই বেপরোয়া সে। কিন্তু দ্বন্দ্বটা যদি হয় ফ্যামিলির, তখন রুদ্র কি করবে? আবার পরিবারের দিকে চেয়ে যদি নিজের পছন্দের মানুষটাকে ছেড়ে দেয়, তাহলে রুদ্রেরই বা কি হবে? তার এই নিঃসঙ্গ জীবনে সে কাউকে চেয়েছে, মুখ ফুটে বলেছে যে তাকে চায়, বিয়ে করতে চায়। রুদ্রের জন্য খারাপ লাগছে তাদের। রুদ্রের কাছে জিনিসটা ভালো লাগেনি। সে দাঁতে দাঁত চেপে এগুলো হজম করছে। আসিফের চোখ, তার বিহেভিয়ার রায়ার প্রতি কেন জানি একটু অস্বাভাবিক লেগেছে। কিন্তু আবার নিজেকে বুঝো দিয়েছে এই বলে যে হয়তোবা ছোট বোনের মতো দেখে। রুদ্রের কেন জানি হঠাৎ করে সবকিছু বিরক্ত লাগছে। সে উঠে চলে যায় উপরে। রুমে গিয়ে চুপচাপ বসে থাকে কিছু সময়, তারপর উঠে সিগারেটের প্যাকেট নিয়ে বেকুনিতে চলে যায়। হঠাৎ করে কোথা থেকে এই মেয়েটা এসে তার জীবনের সবকিছু এলোমেলো করে দিয়েছে, সে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছে না। এই মেয়েকে কারো সাথে দেখলেই রাগ উঠে, রাগে শরীর জ্বলে পুড়ে যায়। তার এই অদ্ভুত দম বন্ধ করা অনুভূতির নাম সে জানে না। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই সে যায় তার দিদির কাছে কথা বলতে। এই অশান্তি তারা সহ্য হচ্ছে না, দিদিকে বলবে বউ এনে দিতে, বউ নিয়ে ঢাকা ফিরে যাবে। তারপর বউ তার চোখের সামনে থাকবে, আর তার বুক পুড়বে না। পুড়বে না তো বউ তার বুকে থাকলে কি তার বুক পুড়বে? ভেবেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যে হাসিমুখ নিয়ে রুদ্র শিফার কাছে গিয়েছিল, সেটা ভেঙে চুরে গেছে, উল্টো হৃদয়ে হয়েছে একটা দগদগে ক্ষত। যে ক্ষতটা হয়তো ওকে এখন থেকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। রুদ্র যখন শিফাকে বলেছিলে যে দিদি বিয়ে করব, শিফা উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করেছিল কোন মেয়ে। কিন্তু রায়ার নামটা শুনেই শিফার মুখ থেকে যেন রক্ত সরে গেছে। কিন্তু শিফার মুখের কথাগুলো শুনে রুদ্রের শরীরের রক্ত যেন টগো বগিয়ে ফুটছে। এইটুকু মেয়ে রিলেশন করে আবার বিয়েও করবে, বা এই বয়সে এত দূরে এগিয়ে গেছে, আর আমি ওকে কি মনে করেছিলাম? ছি, সেই অন ইউ গার্ল, জাস্ট শেম অন ইউ।
এই মেয়েকে সে নাদান মনে করেছিল, বাহ্ মেয়ের পেটে পেটে কত, এই জন্যই এত খাতির। রুদ্র ওই দিন ওই মুহূর্তে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসে। দিদি, বন্ধুরা, ঈশা সবাইকে রেখে সে ঢাকার পথে রওনা দেয়। আর এক মুহূর্তের জন্য সেই মেয়েটিকে ফেস করবে না, উল্টা দেখা যাবে ওকে দেখলে জানে মেরে ফেলবে। শিফা প্রথমে আটকানোর চেষ্টা করলেও ভাইয়ের এইরকম আচরণ দেখে আর আটকায়নি, চলে যাওয়াই ভালো, না হলে কোন সময় কোন অঘটন ঘটবে। সে চায় না বাইরের একটা মেয়ের জন্য ফ্যামিলির মধ্যে কোন ধরনের কোন অশান্তি হোক। তার ভাইকে সে হাজারের মধ্যে একটা মেয়ে বেছে এনে দেবে। পরদিন সকালে সবাই রুদ্রকে খুঁজলে শিফা বলে যে তার ইমার্জেন্সি একটা মিটিং পড়ে যাওয়ায় হঠাৎ যেতে হয়েছে, নাইলে অনেক বড় ডিল মিস হয়ে যাবে। আজমির তালুকদার বোঝেন ইমার্জেন্সি কিছু না হলে সে যেত না। এত ব্যস্ততার মাঝে যে ছেলেটা সময় করে এসেছে, এতে তিনি অনেক খুশি। রুদ্রকে তিনি নিজের ছেলের মতনই ভালোবাসেন, একমাত্র বোনের ছেলে তার। ওই দিন রিসিপশন মিটিয়ে পরের দিন শিফা ও রুদ্রের বন্ধুরা চলে আসে। রুদ্র কাউকে না জানিয়ে চলে গেছে। রুদ্র যাওয়ার পর ওরাও থা করে চায়নি, কিন্তু হঠাৎ করে এরকম চলে গেলে সবাই ভালো চোখে দেখবে না, তাই তারা রিসেপশন শেষ করে পড়ে এসেছে। রিসেপশনের দিনরা ওই অসভ্য বেয়াদব লোকটাকে খুঁজেছিল, কিন্তু কোথাও দেখতে পায়নি, বলে ভেবেছিল হয়তো বিয়ের দিনে চলে গেছে। বিয়েতে আসা কোন অতিথি ভেবে ভুলে যায় ওই দিনের ওই ছেলেটিকে। আর রুদ্রের মনে জমেছিল রায়ার প্রতি বিতৃষ্ণা আর ঘৃণা। এই মেয়েকে সে সবার থেকে আলাদা মনে করেছিল, কিন্তু এই মেয়ে আরো দুই কাঠি এগিয়ে। গ্রামের মেয়েরা যে এত চালু হয় সেটা সে আগে জানত না। রুদ্রের নিজের প্রতি রাগ হয় কেন সেই এই ছলনাময়ীর রূপে পাগল হলো। ছলনাময়ী তো এইটুকুন মেয়ে রিলেশন করে এই বয়সে, আবার বিয়ে টিয়ে ঠিক করে রেখে দেয়, সে কি আর ভালো? রুদ্র এরকমই, সে এটা পেল না তার মানে এটা ভালো না। রুদ্র ভুলে যেতে চায় এই মেয়েকে, সেদিনের ওই রাত, ওই অনাকাঙ্ক্ষিত ছোঁয়া, সবকিছু। সে রুদ্র মাহতাব, সে কখনো এইরকম কোন মেয়ের জন্য দুর্বল হতে পারে না। সেদিনের সবকিছু একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে। রুদ্রের নিজের প্রতি করা সেই পণ সে ধরে রাখে। চলে যায় এক বছর। পাল্টে যায় অনেক কিছু। বদলায়নি শুধু রুদ্রের সেই তীব্র অনুভূতি। সে চাইলেই জোর করে হাসিল করতে পারত, কিন্তু ওই মেয়েটা যে আসিফকে ভালোবাসে, আসিফ ওকে ভালোবাসে। আসিফ ওর ভাই, তার থেকেও বড় কথা, এরকম সস্তা মেয়ের সে তার জীবনের চায় না। সস্তা জিনিস কোনকালেও তার পছন্দ না। এই এক বছরের রুদ্র আসেনি শরীয়তপুর, আর দেখা হয়নি তার সাথে। কিন্তু চাইলেও মন থেকে মুছে ফেলতে পারেনি দুদিনের পরিচিত সেই মেয়েকে। হাজার চেষ্টা করেও পারেনি। কিন্তু তার এই বারবার ওকে মনে পড়া মেয়েটার প্রতি রাগ, জেদ তার আরো বেড়ে যায়। মায়ের ডাকে ধ্যান ভাঙ্গে রায়ার। আবার ও সেই পুরনো কথা ভাবতে লেগেছে। কিরে, তুই এখনো শুয়ে আছিস কেন? উঠো, পড়তে বসো, কালকের পরদিন পরীক্ষা, তার কোন খেয়াল নেই। পরীক্ষাটা ভালো করে দে মা। হুম মা, বসছি, এক কাপ চা দিও। শাহানা বেগম আচ্ছা বলে চলে যান। রাত আর বইখাতা নিয়ে পড়তে বসে। বরাবরই মেধাবী ছাত্রী সে, কিন্তু এসব ঝামেলার জন্য পড়ালেখা থেকে অনেকখানি পিছিয়ে গেছে। নির্বাচনী পরীক্ষার রেজাল্ট এমন একটা ভালো হয়নি। এজন্য স্যার তাকে অনেক কথা বলেছে। কিন্তু কেউ তো আর জানে না তার উপর দিয়ে কি যাচ্ছে। ওই দিনের পর এক বছর খুব ভালোই গেছে। ওই দিনের ওই ছেলেটির কথা সে বেমালুম ভুলে গেছিল। কিন্তু ডেস্টিনি তাদেরকে আলাদা হতে দেয়নি। আবার দেখা হয় তাদের। আর ওই দেখা হওয়ার পরিণতি হয় খুব ভয়ঙ্কর। কিন্তু বলে না, ঝড় আসার পূর্ব সময় পরিবেশটা একটু শান্ত থাকে। তার জীবনে হয়েছে ঠিক এরকমই। ওই এক বছর ছিল সেই শান্ত পরিবেশ। আর তারপরের ঝড়টা তার জীবনটা পুরো তোলপাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তার অস্তিত্ব নিঃশেষ করে দিয়েছে তাকে। আর তার জন্যই সাফার করতে হচ্ছে তার পুরো ফ্যামিলিটাকে। নিজের প্রতি খুব করুণা হয় রায়ার। কেন ওই দিন রাইসা আর রামিসা আপুর সাথে গেছিলাম সুখনির এ। রামিসা এসেছে তার শ্বশুরবাড়ি থেকে, এবারের প্ল্যান সে তার ফুপির বাড়ি যাবে। সেজন্যই আশা রাইসা রামিসা যাবে, আর রাইসা রায়াকে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছে। তাদের পরিবারের একটা অংশ। এই তো আর কয়েকটা মাস, রায়ার 18 হলেই আসিফ আর রায়ার আক্ত করিয়ে রাখা হবে। রিপা তালুকদার ও শাহানা বেগমের সাথে কথা বলেন রাকে নিয়ে যাওয়ার জন্য।
কারণ রামিসার সাথে রিশাও যাবে, ওরা একসাথে থাকবে। রাইসা একা হয়ে যাবে রা না গেলে। শাহানা বেগম প্রথমে দোনামোনা করলে পরে রাজি হয়ে যান। কারণ মেয়ে তো তাদেরই। তাদের কিভাবে ফেরাবেন? রাও খুশি, শহরে যাবে, ঘুরবে ফিরবে, ঈশা আপি শিফা আপির সাথে দেখা হবে, এই এক্সাইটমেন্টে রাতে ঘুম হয় নাই। সকাল সকাল তারা রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্য। উত্তপ্ত একটা দিন, রোদে সবকিছু ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। ঢাকা শহরে এত জ্যাম, হায়রে, গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। রাইসারা পুরো রাস্তা গাড়ির জানালা দিয়ে এটা ওটা দেখছিল। পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় খুবই এক্সাইটেড ছিল ওরা। পদ্মা সেতুর টোল প্লাজায় আসার পর 750 টাকা নেয়। এটা দেখে রাইসা বলে ওঠে, পদ্মা সেতু পার হইতে যাইতে 750, আবার আসতে 750, 1500 টাকা নিয়ে নিবে। এর থেকে তো ফেরিঘাটই ভালো ছিল দুলাভাই। ঋষাব বলে, তোমার শখ নাকি পানিতে যাবে? সাঁতার চেনো, পানিতে পড়লে তো মরে যাবে, এর থেকে রাস্তায় ভালো জলদি যাওয়া যায়। ঋষাবের কথা শুনে রা বলে উঠে, এখানে 750 টাকা, ফেরিঘাটে গেলে হতো 800 টাকা, তাইলে তো ফেরিঘাটই ভালো, পানি আর জাহাজ দেখতে দেখতে যেতে পারতাম। পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারতাম। থাক অন্য সময়, এখন সময় নাই। তোদের এত শখ রে বাবা, কোথা থেকে আসে? আগে যাই, গিয়ে পৌঁছি, তোদেরকে সিলেটে নিয়েও ঘুরে আসবে যা। রাইসা আর রামিসা কেটিজ করে বলে, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে না, নিজেরা ঘুরতে যাবে। যাবে তো নিজেরা, মাঝখান থেকে আমাদের নাম নিয়ে আমাদেরকে ফাঁসাও কেন? তোরা দুইটার দিন দিন বেয়াদব হচ্ছিস। বেশি কথা বলছি। রামিসার কথা শুনে ওরা হেসে ওঠে। ঋষাব একমনে ড্রাইভ করছে, এক হাত দিয়ে রামিসার হাত ধরে রেখেছে। তাদের কেমিস্ট্রিটা দেখতেও ভালো লাগছে। বিয়ের পরে অনেক জোট ঝামেলায় ওরা বের হতে পারেনি কোথাও। ওরা ঠিক করেছে এর মাঝে একবার মাওয়া থেকে ঘুরে আসবে। এসব নিয়ে গবেষণা করতে করতে ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। সুখনীর এ পৌঁছাতে পৌঁছাতে সবার দুপুর হয়ে গেছে। বেলা 12টায় তারা পৌঁছায়। রামিসা সেই শিফাকে জড়িয়ে ধরে। কেমন আছো আপি, কতদিন পর তোমাকে দেখলাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আসতে এত দেরি হলো কেন? তোর জামাইকে নিয়ে আসিসনি? ও গাড়ি পার্ক করতেছে, আপু আসতেছে। এর মাঝে রাইসা আর রা ভিতরে আসে। শিফা ওদের কাছে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে। তারপর ওদের সবাইকে বসতে দিয়ে সেই কিচেনে যায় তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। রাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়েছে। কারণ তার ছন্নছাড়া ভাইয়ের জীবন আরও ছন্নছাড়া হয়ে গেছে সেদিন থেকে, যেদিন আমার ভাই ওই মেয়েকে দেখেছে। মেয়েটার সাথে যদি আসিফের সম্পর্ক না থাকতো তাহলে আমি নিজেই তোকে এনে দিতাম রে ভাই। কিন্তু জেনে শুনে এরকম কাউকে আমি তোর জীবনে আসতে দেব না। ওই ঘটনার পর থেকে রুদ্র আরও একরোখা বদমেজাজি হয়ে গেছে। সেদিন শরীয়তপুর থেকে আসার পর দিনই রুদ্র সুইজারল্যান্ড চলে গেছিল। 3 মাস পর এসেছে, তাও বাবার পার্লামেন্টের কাজে। 1 বছর হয়ে গেছে, এখন কি আবার রায়াকে দেখে কোন ধরনের রিয়েক্ট করবে? এই প্রশ্নটাই ভাবাচ্ছে শিফাকে। শিফা আর এসবে মনোযোগ না দিয়ে রহিমাকে নিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে থাকে। এদিকে রুদ্র তাড়াহুড়া করে রেডি হচ্ছে, তার হাতে সময় বেশি নেই। দুটো একটা মিটিং আছে, অফিসে গিয়ে ফাইলগুলো সব একবার দেখতে হবে। অবশ্য তার পিএ সবগুলো ঠিক করে রাখে, এরপর তার আরেকবার চোখ বুলাতে হয় কোথাও কোন সমস্যা আছে কিনা। আজ এমনিতেই পার্লামেন্টে গিয়ে দেরি হয়ে গেছে। একসাথে সবকিছু সামলাতে গিয়ে রুদ্র হিমশিম খাচ্ছে। রুদ্র শার্ট ইন করে, গলার টাই লাগিয়ে কোটটা হাতে নিয়ে বের হয় নিচে যাবার উদ্দেশ্যে। সে জানে আজকে রামিসা তার হাজবেন্ড রাইসা আসবে। ওদের সাথে কথা বলে তারপর অফিসের উদ্দেশ্যে রওনা হবে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রুদ্রের চোখ যায় ড্রয়িং রুমে বসা চারজনের দিকে। চোখের চাহনি দৃঢ় হয়, রুদ্রের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে ওঠে। এইখানে ওকে সে আশা করেনি। এখানে কি কোথাও আশা করেনি। ওই দিন শরীয়তপুর থেকে চলে আসার পর আর কখনোই এই মেয়ের মুখোমুখি হবে বলে সে কল্পনাও করেনি। সে চায়নি, খোঁজও করেনি, আর এই মেয়ের অপ্রত্যাশিতভাবে আবার মুখোমুখি হয়ে যাবে ভাবেনি। ওকে দেখে আবার ভিতরে কিরকম নিস্তব্ধতা তৈরি হয়ে গেছে। নিজেকে সামলায় সে। রুদ্র ওর দিকে আর না তাকিয়ে নিচে নেমে আসে।
এসে ঋষাবের সাথে হাত মিলায়। কেমন আছো? ঋষাব আন্তরিকতার সহিত বলে ওঠে, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো যাচ্ছে দিন। কি খবর রামিসা তোদের? ভালো দাদা ভাই, তুমি আমার বৌভাত ছিলে না, কিছু না বলে হঠাৎ করে চলে গেলে, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। হঠাৎ কাজ পড়ে গিয়েছিল, ইমার্জেন্সি। তাই কাউকে কিছু বলতে পারিনি, চলে আসতে হয়েছে। ওদের মাঝে এরকম কথা চলতে থাকে। রা রুদ্রের দিকে হা করে তাকিয়ে থাকে। এই লোক সেদিন গায়ে হলুদের লোকটা না, যার সাথে কথা কাটাকাটি হয়েছিল? এই লোক এখানে কি করে? এই লোকের বাড়ি এটা রাইসার ভাই ভেবে হতভম্ব হয়ে যায় রা। সে আগে জানলে কখনোই আসতো না এই লোকের বাড়িতে। কিন্তু বিয়ে বাড়িতে কি রকম গুন্ডা গুন্ডা ভাব ছিল। কিন্তু এখানে তো পুরা জেন্টালম্যান, স্যুট বুট পরে নিশ্চয়ই অফিসে যাচ্ছে। একটা লোকের কত রূপ রে বাবা! রায়ার রুদ্রের দিকে এরকম তাকানো রুদ্র লক্ষ্য করেছে। এবার সে চোখ তুলে তাকায় ওর দিকে। চোখাচোখি হওয়ায় রা চোখ নামিয়ে ফেলে অস্বস্তিতে গার্ড হয়ে বসে থাকে। ছি, কি মনে করলো এই লোক আমি কিরকম হ্যাবলার মতো তাকিয়েছিলাম। রুদ্র চোখ নামায় না, উল্টো চোখের দৃষ্টি আরো গাঢ় করে, এতেই ওর মেজাজ খারাপ হয়, মন চাচ্ছে থাপড়ে গালের দাঁত ফেলে দিতে বেয়াদ্দপ। রুদ্র চোখের দৃষ্টি ফিরায় তাকাবে না সে এই মেয়ের দিকে। যা ইচ্ছা করুক তাতে আমার রো কি, সে তো আর আমার না যে আমাকে দেখতে হবে। ওর সাথে তো আমার কোন লেনদেন নেই। এর মাঝে শিফা আসে ওদের জন্য নানান জাতের পিঠা, শরবত, মিষ্টি নিয়ে। আর ঋষাব চা খাবে বলেছিল, তার জন্য চা, রুদ্রের জন্য কফি আনে। রা আজকে একটা আঘানুর থ্রি পিস পরেছিল। ইট কালারের স্যুটটায় রায়াকে অনেক মানিয়েছে। রুদ্রের মেজাজ খারাপ হওয়ার কারণ ড্রেসের গলাটা একটু বড়, আর গলার মাঝখানে গোল করে কাটা ফিতা দিয়ে জয়েন্ট করা, লম্বা ফিতাটা ফুল করে বাঁধা ছিল। এরপরও গলার অনেক অংশ দেখা যাওয়ার কারণেই রুদ্রের মেজাজ হারায়। কফি খাওয়া শেষে রুদ্র সবার থেকে বিদায় নেয় এই বলে যে তার মিটিং আছে। শিফা বলে, ঈশাকে আসতে বলিস, ওরা এসেছে, ওদের ভালো লাগবে, তাছাড়া ঈশারও ভালো লাগবে। ঠিক আছে বলে রুদ্র বেরিয়ে যায়। রুদ্রের চলে যাওয়া দেখে রা আবার পিছন ঘুরে তাকায়। গ্যারেজ থেকে তার গাড়ি বের করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। রুদ্র ড্রাইভ করছে আর এক মনে ভাবছে, আবার কেন সামনে এলেই মেয়ে। ভিতরে দাবিয়ে রাখা ক্ষতকে আবার তাজা করতে। এটা ভাবলে তুমি ভুল মেয়ে। রুদ্র মাহতাব খান নিজেকে ও নিজের অনুভূতিকে সামলাতে পারে। শিফা ওদেরকে ওদের রুম দেখিয়ে দেয়। রামিসা আর ঋষাব এক রুমে। রাইসা রায়াকে আলাদা রুম দিতে চেয়েছিল, ওরা বলছে একসাথে থাকবে ওরা দুজন। রামিসা ঋষাব ওরা ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। রাইসাও খুব টায়ার্ড, কিন্তু সে এখন বিশ্রাম নেবে না, সে এই বাড়িটা ঘুরে দেখবে, এজন্য রাইসাকে বলছে চল না ঘুরে আসি, এখন ঘুমাবো না প্লিজ, আয় আয় আয়। রাইসার আর কি করার, সে হার মেনে নেয়। এই মেয়ে যে জিদ্দি, যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে এক মুহূর্তের জন্য শান্তি দিবে না। রাইসা এর আগে এসেছে কয়েকবার, তাই সেই বাড়ি সম্পর্কে সব জানে। তাই রাকে নিয়ে চলে পুরো বাড়ি ঘুরে দেখানোর জন্য। ডুপ্লেক্স বাড়িটা, চারপাশে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়িতে ঢোকার সময় দেখেছে চারপাশে বিস্তৃত গাছপালা, ফুলের বাগান। এক সাইডে রয়েছে একটা সুইমিং পুল। বাড়ির নিচতলার অর্ধেক জুড়ে রয়েছে বিশাল আকৃতির ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশে ডাইনিং এরিয়া, তারপরে কিচেন। নিচতলায় থাকেন রুদ্রের চাচা আশরাফ খান। শিফা আর রুদ্রের রুম উপরে। পুরো বাড়ি ঘুরে শেষে রা গিয়ে সুইমিং পুলের পাশে বসে। এই জায়গাটা খুব সুন্দর বেই। আমার খুব ভালো লেগেছে। রাইসা বলে, আমার ফুপি সাজিয়েছিল এই বাড়িটা তার মনের মতো করে। তাই এই বাড়িটা এখনো ঠিক আগের মতোই রয়েছে। ওই যে ফুলের বাগানের পাশে সবজির বাগান দেখছিস না, তিনি গাছ লাগাতে খুব পছন্দ করতেন, গাছের শাকসবজি রান্না করতেন। ফুপির রান্নার হাত খুব ভালো ছিল। এটা ফুপির শখের বাগান, এ বাগান দেখাশোনা করার জন্য দুজন মানুষ থাকে। কি হয়েছিল? কিভাবে মারা গেলেন তিনি? কার অ্যাক্সিডেন্ট? একদিনে ফুপাফুপি আর শিফা আপিরাম্মা মারা যান। অবশ্য সবাই সন্দেহ করেছিলেন বিপরীত পক্ষের একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু কোন প্রমাণ পাননি। মানে বুঝলাম না ষড়যন্ত্র। রাজনৈতিক বিভেদ ছিল। আশরাফ চাচা ইলেকশনে জিতে এমপি হয়েছিলেন, তার কয়েক মাসের মধ্যেই অ্যাক্সিডেন্টটা হয়।
তোদের পরিবারের সবাই রাজনীতির সাথে যুক্ত। তোর বাবা এলাকার চেয়ারম্যান, তোর মামা চাচাও আবার চেয়ারম্যানের ছেলের সাথে রামিসা আপির বিয়ে দিলেন। পুরাই রাজনীতিময় পরিবার। রায়ার কথা শুনে রাইসা হাসে। তোকেও এমন ঘরে বিয়ে দিব? ধুর যা, তুই কর গিয়ে। আমার এসব গুন্ডা মাস্তান গিরি করা রাজনীতি করা মানুষ ভালো লাগে না। আমার লাইফ পার্টনার হবে একজন নর্মাল স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ, যে কাজ করবে সকাল 8টায় যাবে সন্ধ্যা 6টায় চলে আসবে, তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবে, মুভি দেখাবে, আমার জন্য প্রতিদিন ফুল আনবে, এই রকম প্রেমিক পুরুষ। রাস্তায় রাস্তায় মারামারি করা গুন্ডা না বলে রা মুখ বাঁকায়। রায়ার কথা বলার ধরন দেখে রামিসা হেসে ওঠে। ওদের এসব হাসি মজার মাঝেই ওদের ডাক আসে ফ্রেশ হয়ে খেতে যাওয়ার জন্য। দুপুরে খাওয়ার সময় সবার আশরাফ খানের সাথে দেখা হয়। তিনি খেতে বসে ঋষাবের সাথে টুকিটাকি কথা বলেন। রামিসা, তোমার বাবাকে বল না কেন একবার আসতে, এসে ঘুরে যেতে, কত বছর হয়ে গেল দেখি না তাকে। আমি তো সময় পাই না যাওয়ার জন্য, তুমি বলো তাকে একবার এসে ঘুরে যেতে। জি চাচা, বলবো, বাবার অত কাজ থাকে তাই তুমি আসতে পারো না। এইসব টুকিটাকি কথা চলে খাওয়ার টেবিলে। রা শুধু নোটিস করছে ইনিও ওই লোকটার মতো গম্ভীর। চেহারায় ও কি মিল, কিন্তু চেহারা মিল তো বাবা ছেলের হয়, এখানে দেখি উল্টা। শিফা ঈশাকে কল দেয় আসার জন্য। রামিসার সাথে বিয়েতে ঈশার খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। আসার পর থেকেই ঈশার জন্য পাগল হয়ে গেছে। তাই শিফা কল দেয়, সবাই থাকলে অবশ্য তারও ভালো লাগবে, সব সময় একা একা থাকতে হয়। এদিকে রুদ্র আজ কোনো কাজেই মন বসাতে পারছে না। মন মেজাজ তার খিটখিটে হয়ে গেছে, নিজের ওপর বিরক্ত সে। মন মেজাজ তার খিটখিটে হয়ে গেছে, তার নিজের উপরে বিরক্ত সে। কেন এই মেয়ের জন্য তার এরকম অবস্থা হবে, এরকম অশান্তি লাগবে, সবকিছুতে বিরক্ত লাগছে, কাজে মন বসাতে পারছে না। তার সবথেকে বেশি বিরক্তির কারণ হলো সে তার অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে পারতেছে না। তার ভিতরে কি চলছে, সে কি চাচ্ছে, সে সেটাই বুঝে উঠতে পারছে না। যার কারণে ওই মেয়েটার উপরে রাগ উঠতেছে। মনে হচ্ছে সবকিছুর মূলেও ওকে ধ্বংস করতে পারলে শান্তি পাবে। আজকের মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে। কত ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, কিন্তু কিছুতেই কনসেন্ট্রেট করতে পারতেছে না, সবকিছু গোলমাল লেগে যাচ্ছে। এতে ভুলভাল হলে এত বড় ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। তাই মিটিংটা পোস্টপোন করতে হয়েছে। রুদ্র চেয়ারে হেলান দিয়ে দোয়া আঙুল দিয়ে মাথা চেপে বসে আছে। এর মাঝে শাহেদ নক করে, রুদ্র কোন জবাব দেয় না। জরুরি একটা ফাইলে রুদ্রের সাইন লাগবে। রুদ্রের সাইন ছাড়া হবে না। অনেকক্ষণ ধরে রুদ্রের কোন সাড়া না পাওয়ায় শাহেদ এবার ভিতরে ঢুকে গলা খাকারি দিয়ে রুদ্রের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। কিন্তু রুদ্রের কোন হেলদল নেই। শাহেদের এবার ভয় লাগছে, রুদ্রের মন মেজাজ ঠিক নাই, সেটা ওর মুখ থেকেই বোঝা যাচ্ছে। রুদ্রের মতো মানুষ মিটিং ক্যান্সেল করেছে, নিশ্চয় বড়সড় কোন কিছু হয়েছে। শাহেদেরই এখন বাঘের মুখে পড়তে হয়েছে, কিন্তু কিছু করার নাই, সাইনটা লাগবে। রুদ্রের সাইন ছাড়া এটার কার্যক্রম শুরু হবে না। শাহেদ এবার বুকে সাহস নিয়ে ডাকে, স্যার। রুদ্রের কপালে ভাঁজ করে, কিন্তু এরপরও চোখ খুলে না, চোখ বন্ধ রেখেই জবাব দেয়, আউট। রুদ্রের গম্ভীর আওয়াজ শুনে শাহেদ ভড়কায়, কিন্তু এরপরও বুকে সাহস নিয়ে বলে, সার, জরুরি একটা। শাহেদের কথা শেষ হওয়ার আগে রুদ্র চোখ মেলে থাকায় ওর দিকে এক দৃষ্টিতে তাকায়, চোখ বড় বড় করে, আই সেড গেট আউট। রুদ্রের কাট কাট উত্তরে শাহেদ আর কিছু বলার সাহস পায় না। মুখ নিচে নামিয়ে বলে, সরি স্যার। এই কথা বলেই শাহেদ রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসেই একটা দীর্ঘ শ্বাস নেয়। অফিসে সবাই রুদ্রকে অনেক ভয় পায়। রুদ্র অফিসে ঢুকলেই সবার আলাপচারিতা বন্ধ হয়ে যায়। কারণ প্রত্যেকটা কর্নার সিসি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা ডেস্কেই, যা রুদ্র তার কেবিন থেকে লাইভ দেখে। কারোর কোন কাজে একটু গাফিলতি দেখলেই তার অবস্থা খারাপ। সবার সামনে যা তা বলে অপমান করবে। আর কেউ যদি কোন কাজে সামান্য ভুল করে তাহলে তাকে কোন ওয়ার্নিং ছাড়াই কাজ থেকে বের করে দেয়। অফিসে সবার কাছেই রুদ্র একটা আতঙ্ক। তাই সবাই তাদের কাজে তৎপর থাকে, অনেক সিনসিয়ারলি কাজ করে, এজন্যই তার ব্যবসা প্রতিষ্ঠানের এত সুনাম।
রুদ্র আরো আধা ঘন্টা বসে থাকে, চুপচাপ সময় দেয়, নিজেকে সামলায়, কিন্তু হয় উল্টা হাতের কাছে এসির রিমোটটা ছুঁড়ে মারে, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে আবিরকে কল করে বলে ক্লাবে চলে আসতে। আধা ঘন্টা ড্রাইভ করে রুদ্র, রেইনব্লো ক্লাবের সামনে এসে থামে। কোনোমতে গাড়িটা পার্ক করে নেমে আসে। গায়ের কোট আর টাই খুলে গাড়ির ব্যাক সিটে রেখে গাড়ি লক করে ক্লাবের ভিতরে ঢুকে দেখে এখনো ওরা কেউ পৌঁছায়নি। রুদ্র ক্লাবের কর্নারে দিকে গিয়ে বসে ড্রিঙ্ক অর্ডার করে। আগে এখানে প্রায়শই আসা হতো ভার্সিটি লাইফে, কিন্তু এখন এই সব জায়গা থেকে দূরত্ব বজায় রেখে চলে। কারণ কোন সময় কি নিয়ে কেচ্ছা কাহিনী হয়ে যায় তার ঠিক নেই। দেখা যাবে পত্রিকার হেডলাইনে ওর ছবি দিয়ে গরম গরম নিউজ প্রচার হবে। এত অবশ্য তার কিছু যায় আসে না। কিন্তু চাচার পলিটিক্যাল ক্যারিয়ারে এফেক্ট পড়বে বলে সে এগুলো থেকে দূরত্ব বজায় রেখে চলে। এর মাঝে আবির, মারুফ, সাব্বির, আয়ুষ, ঈশা এসে পৌঁছায়। এরা কলেজ লাইফ থেকে রুদ্রের ফ্রেন্ড, রুদ্রের জীবনের একটা পার্ট বলতে গেলে। এর মাঝে আয়ুষ আর ঈশা কাপল। ওরা গিয়ে রুদ্রকে ফোন দেয়, রুদ্র রিসিভ করে না। তারপর ভেতরে গিয়ে ওকে খুঁজে বের করে। আবির গিয়ে বলে, কিরে শালা, ফোন দেই, ফোন ধরস না কেন? আমাদের সাথে ভাবছো? আয়ুষ আবিরের পিঠের চাপড় মেরে বলে, মুখ ঠিক কর শালা। ওদের এরকম কথাবার্তায় রুদ্রের নিরুত্তর থাকা দেখে মারুফ বলে, কিরে ভাই, কোন সমস্যায় পড়েছিস? মেয়েলি ব্যাপার স্যাপার নাকি? কোন কাহিনী ঘটাইছিস? আচ্ছা চিন্তা করিস না, আমরা তোর বাড়িতে ম্যানেজ করে বিয়েশাদি দিয়া দিবনে, এগুলা ব্যাপার না। মারুফের এমন কথায় রুদ্র চোখ গরম করে তাকায় তার দিকে। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো এমনিই বলছিলাম। হে হে করে হেসে মারুফ সরে দাঁড়ায় রুদ্র থেকে। রুদ্রের এরকম লাল লাল চোখ দেখে কেউ আর কিছু বলার সাহস পায় না। ওদের এরকম কাহিনী দেখে এবার ঈশা চেতে ওঠে। এই থামবি তোরা, ও কেন ডেকেছে ওকে জিজ্ঞেস না করে তোরা আজাইরা প্যাচাল পারতেছিস কেন? একেবারে চুপ থাক। রুদ্রের এই গ্রুপের সবথেকে বুঝদার মেম্বার হলো ঈশা। সে সব সময় সবকিছু খুব সুন্দর মতে সামলে ফেলে। কিন্তু এই বুঝদার মেয়ের কপালে জুটল ওই বলদ আয়ুষ। ঈশা এবার সরাসরি রুদ্রকে প্রশ্ন করে। ওর কাঁধে এক হাত রেখে ওকে ডাকে, রুদ্র, কি হয়েছে তোর? এত ডিপ্রেসড কেন? আবার কোন কিছু নিয়ে সমস্যা হয়েছে? রুদ্র এবার চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে বলে, আমার সাথে কি হচ্ছে ইস্যু, আমি কিছু বুঝতে পারতেছি না, কি করা উচিত। এই 1 বছরে তো নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। সেদিনের অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত যা আমি অনেক পিছে ফেলে এসেছি, কিন্তু আজ আবার ওই মেয়েকে দেখে কেন আমার ভিতরে এরকম অনুভূতি হচ্ছে? রুদ্রের আবার ওই মেয়েকে দেখে বলা কথায় ঈশা তড়িৎ গতিতে জিজ্ঞেস করে, আজ আবার দেখেছিস মানে? তুই কি শরীয়তপুর গিয়েছিস? তুই ওখানে কেন গেলি রুডি? না, রামিসাদের ইনভাইট করা হয়েছিল, ওকে নিয়ে এসেছে। অহ। রুদের কথা শুনে এবার আবির বলে, তুই কি ওকে ভালবাসিস রুডি? একটা মেয়ের জন্য এরকম ডেসপারেট কেন হচ্ছিস? এটা তোর স্বভাবের বাইরে। আমরা তো ওইদিন বিয়ে বাড়ির ঘটনায় মনে করেছিলাম হয়তোবা তুই ক্রাশড। এর বেশি কিছু না। তাই তো আসিফের কথা শুনে এইরকম ব্যাক অফ করেছিলি। তুই কি ওকে নিয়ে কিছু ফিল করিস? রুদ্র কিছু বলে না। আয়ুষ বলে, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তাহলে বল। আর না হলে ইগনোর হার। এরকম বিহেভ করছিস কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আসিফ, ওরা একে অপরকে ভালোবেসে বিয়েও ঠিক করা ওদের। আর এরকম মেয়েকে রুদ্র মাহাতাব পছন্দ করতে পারে না। দুধের দাঁত পড়েনি ওই মেয়ে প্রেম করে আবার বিয়ে করবে? ফাকিং বিচ। মারুফ বলে, তো তুই কি করবি? দুধের দাঁত পড়েনি এমন মেয়েকে নিয়ে পূজা করবি? রুদ্র চোখ চোখটমোট করে তাকায় মারুফের দিকে। এমনিতেই মেজাজ খারাপ হচ্ছে, তার উপর ওর বিধিয়ে বিধিয়ে বলা কথা। ঈশা মারুফের দিকে তেরে গিয়ে বলে, এই তুই থামবি আহাম্মক কোথাকার, কোথায় কি বলতে হয় জানিস না? মারুফ চুপ করে যায়। সে কিছু বললেই সবাই চেতে যায়। ঈশা আবার বলে, দেখ রুদ্র, কথাটা আমি তোকে আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আর বলা হয়নি। কারণ আমি ভেবেছি ওটা তোর একটা ইনফিচুয়েশন, ক্ষণিকের মোহ মাত্র। এরকম উঠতে বসতে আমাদের অনেককেই ভালো লাগে, সেটা আবার কেটেও যায়। আর ওইদিন তুই বলেছিলি আসিফকে রেস্টুরেন্ট একটা মেয়ের সাথে দেখেছিলি।
নর্মাল কোন ফ্রেন্ডের জন্য কেউ ৪৫ ঘন্টার পথ অতিক্রম করে এখানে এসে দেখা করবে, বিষয়টা একটু খটকা লাগলো না? রুদ্র বলে ওখানে পড়াশোনা করেছে, ফ্রেন্ড থাকাটা স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু এত দূর থেকে শুধুমাত্র একজনের জন্য আসাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আসলে সবার সাথে দেখা করতে পারতো, আর এইরকম প্রাইভেট রেস্টুরেন্টে জিনিসটা আমার কাছে একটু অন্যরকম, বলতে গেলে দৃষ্টিকটু লেগেছে, যেহেতু আমরা জানি ওর বিয়ে ঠিক আরেকজনের সাথে। আই থিংক মেয়েটা ওর ফ্রেন্ড থেকে বেশি কিছুই হবে। আর আমি ওখানে 4 দিন রায়াকে দেখেছি, আমার কখনো মনে হয়নি ওর কারো সাথে কোন ধরনের সম্পর্ক আছে। ফোনে কোন চ্যাট করতে বা কলও দেখা যায়নি। ফোন তো হাতেই নিত না, আর নিলেও গেমস খেলতো। এবার রুদ্র একটু ভাবনায় পড়ে, রায়ার ফোন ছিল ওর কাছে, ও চেক করেছিল ওই দিন রাতে কোনোরকম চ্যাট দেখেননিও কারো সাথে। ফোনে বলতে গেলে কোন ধরনের অ্যাপসই ছিল না, ফেসবুক আর গেমসের অ্যাপস ছাড়া। তবুও রুদ্র এসবে ঘাটায় না। তো কি ওদের বিয়ে ঠিক করা? ওদের মতামত ছাড়া তো আর এটা ঠিক করা হয়নি, নিশ্চয়ই মতামত ছিল, তাই ঠিক হয়েছে। সাব্বির এতক্ষণ ধরে চুপচাপ ওদের সব কথাবার্তা শুনছিল। এবার সে খেকিয়ে বলে ওঠে, ধুর শালা, তুই আবার কোনোদিন থেকে এগুলো নিয়ে পড়লি? দারুদ্র মাহতাব খান নিজেকে ছেড়ে পুরো গোষ্ঠীর চিন্তা করতেছে। এটা তো কালকের নিউজের হেডলাইন হওয়া উচিত। শালা রোড সাইড রোমিও এর মতো বিহেভ করছিস। ভালো লাগলে চল, তুলে নিয়ে গিয়ে বিয়ে কর। এরপর তোর মনের মানুষ তোর ঘরে যা মন চায় কর। তুই নিজেকে ছেড়ে অন্যদের নিয়ে ভাবা কোন দিন থেকে শুরু করেছিস রে? এটা তোর সাথে যায়? বিয়ে হয়তো ফ্যামিলিগতভাবে ঠিক হয়েছে, হতেই পারে, স্বাভাবিক। তোর যদি এতই ভালো লাগে তাহলে বিয়ে কর, নাইলে মাথা থেকে ঝাড়। এগুলো মেয়ের অভাব আছে নাকি দুনিয়ায়? আর যদি বলিস ওকেই লাগবে তাহলে বিয়ে ম্যান। এরকম ছ্যাঁকা খাওয়া আশিকের মতো মুখ করে বসে আছে রুদ্র মাহতাব খান, এটাও দেখতে হলো আজ, হায়রে। সত্যিই তো, আমি কেন সবার কথা বলছি? আমি তো কখনো কারো কথা ভাবি না। শুধু কি মামার জন্য? না হলে তো আমার চাওয়া জিনিস আমি ছিনিয়ে হলেও আনতাম না। এই মেয়ের আসিফের সাথে রিলেশন ছিল, ওদের বিয়ে ঠিক, এটাই আমি মানতে পারিনি। এবার ঈশা বলে দেখ, বিয়ে ঠিক, বিয়ে হয়ে যায়নি। আরেকটা 17 বছরের মেয়ের এসবের কি বুঝে? আর আমার যতটুকু মনে হয় ও এইসবের কিছু জানেই না। মারুফ বলে, আমারও এটাই মনে হয়। মেয়েটা কিন্তু হেব্বি, আমার সেই লেগেছিল সেদিন ওকে দেখে। কিন্তু মাঝখান থেকে এই রুডিটা টপকালো। রুদ্র মারুফকে ঝাড়ি দিয়ে বলে, তোর চোখ আমি তুলে ফেলবো শালা। তুমি ওই মেয়েতে মজেছ মামা, বলে হেসে ওঠে আবির আয়ুষ। হাসি ফুটে ওঠে রুদ্রের মুখেও। সে তো চাইলেও কথাটা অস্বীকার করতে পারবে না। মেয়েটাকে দেখার পর থেকে ওই মেয়ে ছাড়া তোমার কোন মেয়ের কথাই ও ভাবতে পারেনি। ওই চোখ মুখ এত মায়া সে আর কোথায় পাবে? এগিয়ে যা ঈশা, কি করবি? হয় ছেড়ে দে নিজের খুশি, না হয় ছিনিয়ে নে নিজের খুশি। বাড়িতে আয়, দিদি বলেছে তোদের যেতে, করুণ কণ্ঠে বলে ওঠে রুদ্র। আমার হেল্প লাগবে তোর? ঈশা বের করে দে ওর সাথে কি সম্পর্ক আসিফের। আর যদি কোন লেনদেন না থাকে তাহলে? উৎসুক ঈশা বলে ওঠে, কোন লেনদেন না থাকে তাহলে বিয়ে করব সেই মুহূর্তেই। সাব্বির হেসে রুদ্রের পিঠ চাপড়ে বলে উঠে, এই তো রুদ্র মাহতাব। শালা কোন চিপায় ঢুকে বসেছিলি এতক্ষণ? হেসে ওঠে সবাই, হাসে রুদ্রও। আবির বলে ওঠে, কিন্তু ভাই মেয়েটা অনেক ছোট না? বিয়ে করবি, তোকে সামলাতে পারবে? মেয়েটা টিজ করে বলে ওঠে, এইজ জাস্ট আই নাম্বার ইয়ার। আর আজকাল এসব চলেই। আমাদের রুদ্রের পছন্দ হয়েছে, তার মানে এটাই ফাইনাল, বলে ঈশা। রুদ্রের উপর থেকে যেন একটা পাথর নেমে গেছে, একটু হালকা লাগছে এখন, কিন্তু এরপরও এই রহস্যের উদ্ঘাটন করতে হবে। আচ্ছা এখন আমি যাই, তোরা চলে আসিস? ঠিক আছে, আমরা চলে আসবো, ডোন্ট ওয়ারি, তুই যা। রুদ্র বেরিয়ে যায়। ওর মেন্টাল পিচ এরা কিরকম হতাশাগ্রস্ত ছিল যখন এখানে আসে, আর এখন কি শান্তি লাগছে ভেবেই হাসি ফুটে ওঠে রোদের মুখে। এখন আপনার কি হবে ম্যাডাম? যদি আমার এই আশঙ্কাটা সত্যি হয় তাহলে রেডি টু বি মাইন। এবার রুদ্র ছাড়বে না, কারোর জন্যে ছাড়বে না। এবার সে যেটা চায় সেটা হাসিল করেই দম ছাড়বে। এদিকে আজকে ওরা কোথাও বের হয়নি। রামিসা আপু আর শিফা আপু গল্প করছে দেখে এসেছে রাইসা আর রামিসা আপুকে বলে বাড়ির আশপাশ ঘুরে আসবে বলে বেরিয়েছে। দূরে কোথাও যাস না তোরা, এখানের কিছু চিনিস না।
ঠিক আছে আপু, তুমি কিছু চিন্তা করো না, আমরা এই সামনে থেকে চলে আসবো, বলে রা আর রাইসা বেরিয়ে পড়ে। এই বাড়ির চারপাশে কোন বাড়ি ঘর নেই, অনেক জায়গা জুড়ে বানানো বাড়িটা। বাড়ি থেকে বের হয়ে মূল ফটক বের হতেই 2 মিনিট হাঁটা লাগে। এর মাঝে দুই সাইডে রয়েছে বিশাল ফুলের ও শাকসবজি বাগান, আর এক পাশে সুইমিং পুল। রা মেইন গেট থেকে বের হয়ে সামনে যাচ্ছে। ওরা খুব সুন্দর একটা পার্কের মতো জায়গা দেখেছিল সামনে, ওখানে যাচ্ছে ফটো তোলার জন্য, এর জন্যই আসার পর আর ড্রেস চেঞ্জ করেনি। ওরা পার্কে কিছু সময় ফটো তুলে ভিডিও করে, তারপর বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাঝখান থেকে রা বলে আইসক্রিম খাবে, তাই তারা আবার সোজা রাস্তায় যায় দোকানের খোঁজে। রুদ্র ক্লাব থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তাত হঠাৎ এই দুইজনকে দেখে গাড়ি থামায়। রুদ্র হঠাৎ রাস্তায় ওদেরকে দেখে গাড়ি থামায়। ওরা রাস্তায় কি করতেছে ভেবে রুদ্র বাড়ি থেকে নেমে এসেছে। রাইসা ও রুদ্রের গাড়ি দেখে থেমে যায়। কিরে থামলি কেন, চল, গরম লাগছে, আইসক্রিম খাবো। রাইসা রায়াকে থামিয়ে দিয়ে বলে, আরে ধুর দাঁড়া, দাদা ভাই এখনই রাস্তায় বেরোনোর জন্য বকবে। ধুর বাবা, দাদা ভাইয়ের সামনেই পড়তে হলো। এবার রা চোখ তুলে দেখে ব্ল্যাক রঙের একটা মার্সিডিজ থেকে ওই গম্ভীর লোকটা নামছে। রুদ্র রাইসার সামনে গিয়ে বলে, তোরা এখানে কেন আসছিস, কোথায় যাচ্ছিস, একা কেন, সাথে কেউ নেই? রাইসা হাঁসফাঁস করে বলে, না দাদা ভাই, এই তো সামনের পার্কটা একটু ঘুরতে বের হয়েছিলাম। রা মুখ বাঁকায়, এই লোককে কেন এত কৈফিয়ত দিতে হবে? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, তো ঘুরতে বের হয়েছিস, সাথে কাউকে নিলি না কেন? একা একা বের হয়েছিস, তুই এখানের কিছু চিনিস? যদি কোন কিছু হয় তাহলে এটা তোর গ্রাম না। রুদ্রের কাট কাট কথা রাইসা আর কিছু বলার সাহস পায় না। রুদ্র এক পলক রায়াকে লক্ষ্য করে, সে এক কোণে দাঁড়িয়ে আছে, মুখটা কাচুমুচু করে, পরনে তার সকালের সেই ড্রেসটা। রায়ার দিকে দৃষ্টি স্থির রেখে রাইসাকে উদ্দেশ্য করে বলে, যা গিয়ে গাড়িতে উঠো। এবার ছটফট করে ওঠে রা, সে এখন আইসক্রিম খাবেই। তার আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছে, আর এই গরমে তার অসহ্য লাগছে। তাদের গ্রামে এত গরম পড়ে না, চারদিকে কি সুন্দর ঠান্ডা পরিবেশ থাকে সব সময়। রাইসা রায়ার অস্থিরতা দেখে, দাদা ভাইকে কিছু বলবে এমন সময়। রুদ্র এবার ধমকে উঠে, কি বলেছি তোকে গাড়িতে উঠতে বলি নাই? এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? দাদা ভাই রা আইসক্রিম খাবে, তাই দোকানে যাচ্ছিলাম আমরা, আইসক্রিমটা নিয়ে আসি। রায়ার এবার রাগ উঠে, সে যেন একা খাবে, এই মেয়ে কি খাবে না? আমার নাম নিয়ে আমাকে ফাঁসালো কেন? এখন যদি খারুচ লোকটা আবার চেঁচায়। রুদ্র একবার রায়ার দিকে তাকিয়ে পকেট থেকে 1000 টাকার নোট বের করে রাইসার হাতে দিয়ে বলে, সামনে দোকান আছে, যা গিয়ে আয়, সবার জন্য আনিস। আর তুমি রায়াকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে উঠো রাইট নাও। রাইসা চোখের ইশারায় রায়াকে বসতে বলে, সামনের দোকানে গেছে আইসক্রিম আনার জন্য। রা পড়েছে বিপাকে, মেয়েটা কিরকম ওকে এখানে একা ফেলে চলে গেল। রুদ্র এবার শার্টের হাতে গোটাতে গোটাতে রায়ার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনাকে কি ইনভিটেশন দিতে হবে? কানে কম শোনেন মনে হয়, ব্যঙ্গ করে বলে। রা মুখ বাঁকিয়ে গট গট করে হেঁটে গাড়ির পেছনের সিটের দরজা খুলবে। এমন সময় রুদ্র এসে রায়ার বাহু ধরে টান মেরে গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে সামনে বসিয়ে দেয় রায়াকে। সেও ঘুরে গিয়ে সামনে বসে। রা হতভম্ব হয়ে বসে আছে, লোকটাই এই মুহূর্ত এক প্রকার ধাক্কা দিয়ে বসিয়েছে ওকে এখানে। রা এবার আর চুপ থাকতে পারল না। সমস্যা কি আপনার, এরকম আচরণ করছেন কেন? রুদ্র রায়ার কথার প্রেক্ষিতে কিছু বলে না। রা ফোন নেয়, রাইসাকে কল দেবে। রুদ্র খপ করে ওর হাত থেকে ফোন নিয়ে নেয়। রা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিলেন কেন আপনি? দিন আমার ফোন, হাত সামনে এগিয়ে। রুদ্র একেবারে শান্ত সুরে বলে, গলার আওয়াজ একদম নিচে, আস্তে কথা বলো। ওড়না বুকে পরার জিনিস গলায় না, যেটার স্থান যেখানে সেটা সেখানে রাখতে হয়, ম্যানার্স শিখুনি মেয়ে। দেখানোর হলে ভালো মতো দেখাও। রায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে রুদ্র। আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি বলার কে? নিজের চরকায় তেল দেন, অসভ্য লোক। হু, একদম চুপ, মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম। বজ্রকণ্ঠে মিলিয়ে যায় রা। রুদ্রকে ওকে শক্ত হাতে কাছে টেনে বলে, একদম মুখে মুখে কথা বলবে না, এর ফল ভালো হবে না। আমাকে চেনো না তুমি মেয়ে?
ওই মুহূর্তে ব্যাক মিররের রাইসাকে আসতে দেখে রুদ্র রায়াকে ছেড়ে দেয় আর কিছু বলে না। রাত এতে কিছু বলতে যাবে, রুদ্র তাকে থামিয়ে দিয়ে বলে, ডোন্ট শাউট। রাইসা আসছে ওর সামনে, কোন সিনক্রেট করো না বলে রায়ার ফোন দিয়ে দেয়। ফোনটা নিয়েছিল মূলত এই মুহূর্তের রাইসাকে কল না দেওয়ার জন্য। রার আগে ফুসছে কিন্তু আর কিছু বলেনি। রাইসা গাড়িতে ওঠে, অবাক হয় রাকে সামনের সিটে দেখে, কিন্তু সেটাতে পাত্তা না দিয়ে ওকে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা দেয়। নিজের জন্য একটা কোন আইসক্রিম এনেছে আর সবার জন্য ভ্যানিলা ফ্লেভারের কাপ আইসক্রিম এনেছে। দাদাভাই তোর টানে। না, তুই খা। রাইসা আর সাধেনা নিজের খাওয়ায় মনোযোগ দেয়। রা আইসক্রিম পেয়ে আর কোন কিছুতে তার ধ্যান নেই, তার রাগও আইসক্রিমের মতো গলে গেছে। রাইসার সামনে রিয়েক্ট করতে চায়নি। রুদ্র ড্রাইভ করছে আর বারবার আর চোখে রায়াকে দেখছে। একটু আগে কি হম্বি তম্বি না করলো, আর এখন কি চুপচাপ যেন ও কিছুই চিনে না। এর মাঝে রাইসার ফোন বেজে ওঠে। হ্যালো ভাইয়া, বলো। হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? সবকিছু ঠিকঠাক। রা এই নে ভাইয়া কথা বলবে। রুদ্র গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে, এতক্ষণ ধরে থাকা ফুরফুরে মেজাজটা তার আবার বিগড়ে যাচ্ছে। রা ফোন নেয়। হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? রুদ্র মুখ বাঁকিয়ে বলে, আবার ভাইয়া ডাকা হচ্ছে, যত সব ফালতু মেলোড্রামা। না ভাইয়া, আমি দেখিনি, আমার সাথে ছিল না তাই। আচ্ছা রাখছি এখন, আল্লাহ হাফেজ। বলে রা ফোন কেটে রাইসার হাতে দিয়ে দেয়। রুদ্রর কপালে ভাঁজ করে, মিথ্যা কেন বলল, ফোন তো ওর সাথেই ছিল। রুদ্র আর ঘাটায় না, সবকিছু সে আজই ক্লিয়ার করবে। এই লুকোচুরি আর ওর ভালো লাগছে না। এর মাঝে ওরা বাড়িতে পৌঁছে যায়, সবাই নেমে বাড়িতে ঢোকে। রুদ্র চলে যায় গাড়ি পার্ক করতে। রা রাইসা গিয়ে সবাইকে আইসক্রিম দেয়। কিছুক্ষণ আড্ডা দিয়ে রা উপরে চলে যায় ফ্রেশ হয়ে, একটু ঘুমাবে, টায়ার্ড লাগছে খুব তার। রুদ্র বাসায় এসে একটু বসার সময় পায়নি, তার কল আসে, আবার বেরিয়ে পড়ে পার্লামেন্টে। আর্জেন্ট আসতে হয়েছে তাকে। ইলেকশনের আর বেশি দেরি নেই, তাই এখন কাজের চাপ বেশি। এর মাঝে লেগেছে আরেক ঝামেলা। দুই পক্ষের ছেলেপেলেদের মাঝে লেগেছে মারামারি। এগুলো হরহামেশাই হয়ে থাকে। এ নিয়ে তার চাচার অপোজিট প্রতিদ্বন্দ্বী আজমল শেখের সাথে রুদ্রের কথা কাটাকাটি হয়। রুদ্র বলে দিয়েছে এ নিয়ে সে মামলা করবে, এত সহজে সে ছাড়বে না। তার গ্রুপের একটা ছেলের খুব খারাপ অবস্থায় হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এদিকে আজমল শেখের অবস্থা খারাপ, চিন্তায় দুশ্চিন্তা, তিনি অস্থির হয়ে পড়েছেন। সামনে ইলেকশন, এখন এইরকম কোন বিষয়ে সামনে আসলে তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। নমিনেশনও বাতিল হয়ে যেতে পারে। একদণ্ড ও শান্তিতে বসতে পারছেন না, কেমন করছে শরীর, একটু পর পর ব্যথা করছে বুকের বাপাস। দীর্ঘশ্বাস ফেলে গিয়ে বসলেন রকিং চেয়ারে। এই বিষয়টা সমঝোতা করতে হবে, না হয় কোন কিছু দিয়ে ধামাচাপা দিতে হবে। চিন্তায় অধীর তিনি হাঁসফাঁস করছেন শুধু। তারপর তার ছেলেকে ফোন দিয়ে বললেন শীঘ্রই দেশে আসতে, তিনি আর এসব কিছু একা হাতে সামলাতে পারছেন না। তার এখন একটা সাপোর্ট সিস্টেম দরকার, যে এই রুদ্রকে রুখতে পারবে। আশরাফ খানকে তিনি টেক্কা দিতে পারছেন না তার এই ধুরন্ধর ভাতিজার কারণে। এই ছেলেটা তার চোখের বিষ হয়ে উঠেছে দিনকে দিন। তাই কাটা দিয়েই কাটাতে তুলতে হবে। তোমার দিন ফুরিয়ে আসছে রুদ্র মাহতাব খান। আগে তোকে শেষ করব, তারপর তোর চাচাকে। তারপরে উঠে তিনি প্রেসারের একটা ওষুধ খান, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। এদিকে আবির মারুফ চলে এসেছে। তারা প্ল্যান করেছে আজকে গ্রিল আর স্টেক বানাবে সবাই মিলে ছাদে। সবাই তারে এজন্য প্রিপারেশন নিচ্ছে, আয়ুষ আর ঈশা তাদের পরে জয়েন করবে। এখন তাদের স্টেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। কয়লা টয়লা, বিভিন্ন ধরনের সস, মশলাপাতি। স্টেকের জন্য দেখে গরুর মাংস আনতে হবে, মুরগি লাগবে। এই জিনিসপত্র কেনার জন্য তারা সবাই মিলে বেরিয়ে পড়ে সুপার মার্কেটে। নর্মালি তাদের কারোই বাজারে যাওয়া হয় না, কিন্তু সবাই মিলে একটু আনন্দ করার জন্য আজকে সবাই একজোট হয়েছে। রামিসা উপরে গিয়ে দেখে রা আর রাইসা একজন আরেকজনকে জোরাজুরি করে ঘুমিয়ে আছে। তাই আর ওদেরকে ডিস্টার্ব না করে ওদের রেখেই চলে যায় সবাই। এর মাঝে আবার রুদ্রের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে গম্ভীর আওয়াজে বলে ওঠে, হ্যালো।
আশরাফ খান অপর প্রান্ত থেকে বলে ওঠে, তুমি এসব ঝামেলায় নিজেকে জড়িও না। এসব আমি দেখব, তুমি বাড়িতে আসো, কাজ আছে। রুদ্র কিছু না বলে ফোন কেটে দেয়। আজ বেজায় বিরক্ত সে, এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার উপর একটা পর একটা লেগেই আছে। এর মাঝে ফোনে মেসেজের টোন বেজে ওঠে। রাগে ফোনটা ছুঁড়ে মারতে গিয়েও মারেনি। মেসেজ ওপেন করে দেখে শাহেদ মেসেজ পাঠিয়েছে, একটা ফাইলে ইমার্জেন্সি সাইন লাগবে, না হলে কাজ শুরু করা যাচ্ছে না। রুদ্র হোয়াটসঅ্যাপে ভয়েস সেন্ড করে দেয়, বাসায় পাঠিয়ে দিও কাউকে দিয়ে, সাইন করে দিব। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চাচা জরুরি তলব, নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু এখানেও তার বিরক্তির কারণ হলো, বাসায় কেন মিটিং হবে, এতদিন বাসায় কেউ ছিল না, তার সমস্যাও ছিল না। কিন্তু এখন আছে বাসায়, কোন মিটিং হবে না বা অফিস পার্টি, অফিসে কি জায়গার আকাল পড়েছে। আবির আয়ুষ রুদ্রকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু সে কারোর ফোনই রিসিভ করছে না। মেজাজটা তার পুরাই বিগড়ে গেছে সারাদিনের এই দৌড়ঝাঁপে। বাড়িতে ঢুকে গিয়ে দেখে ড্রয়িং রুমে ৬৭ জন মানুষ বসা। রহিমা নামের মেয়েটি ওদেরকে চা আর স্ন্যাক্স সার্ভ করছে। এখানে তার কাঙ্ক্ষিত মানুষটির অনুপস্থিতি তাকে একটু স্বস্তি দেয়। রুদ্র এগিয়ে গিয়ে তার চাচার পাশে বসে। এখানে তার কাঙ্ক্ষিত মানুষটির অনুপস্থিতি তাকে একটু স্বস্তি দেয়। রুদ্র এগিয়ে এগিয়ে তার চাচার পাশে বসে। আশরাফ খান, এসেছো তুমি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, এখন শুরু করা যাক। রুদ্রটি টেবিল থেকে এসির রিমোটটা নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। প্রচুর গরম আজ। শার্টের টপ বাটনের দুইটা বাটন খুলে সোফায় একটু হেলান দিয়ে বসে পায়ের ওপর পা তুলে। খুব টায়ার্ড আজ সে, এর মাঝে মেজাজটাও তার বিগড়ে আছে। এতগুলো বয়োজ্যেষ্ঠ মানুষের সামনের রুদ্র এরকম পায়ের উপর পা তুলে বসাটা সবার কাছেই দৃষ্টিকটু লাগলো। কিন্তু কারোরই রুদ্রকে কিছু বলার সাহস নেই, কারণ সবাই জানে রুদ্র কিরকম। উল্টো কেউ কিছু বললে তাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। ওর এরকম বেপরোয়া চলাফেরার সাথে সবাই পরিচিত। এরপর ও সবাই ওকে তোয়াজ করে চলে, কারণ ওর বদৌলতে তাদের অনেক কাজ হাসিল হয়। তাদের রুদ্রকে প্রয়োজন পড়ে। আশরাফ খান রুদ্রের পিঠ চাপড়ে বলে, কি ব্যাটা, টায়ার্ড নাকি খুব? তাহলে তুমি রেস্ট নাও, পরে আলোচনা করা যাবে। তোমার সুস্থতার আগে কিছু না বাবা। না চাচা, আই এম ফাইন। ইউ গাইস কন্টিনিউ। তারপর তারা তাদের আলোচনায় মনোযোগ দেয়। ওদের আলোচনার মধ্যে রুদ্র বলে, ইলেকশনের এখনো অনেক দেরি আছে, এই মুহূর্তে প্রচারণা করার কোন মানে হয় না। সময় হলে সব দেখা যাবে। আরও অপোজিট পার্টিকে নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি এসব দেখে নিব। আপনার আপনাদের মতো কাজ করেন, কোন কিছুতে আমার প্রয়োজন হলে জানাবেন। রা ঘুম থেকে উঠে দেখে রাইসা ওকে সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে। রাইসার হাত পা শরীরের উপর থেকে নামিয়ে রা উঠে বসে। বিকালে বাইরে থেকে এসে শুয়েছিল, কখন যে চোখ লেগে গেছে খেয়াল নেই। উঠে চুলগুলো হাত খোপা করতে করতে বেড সাইড টেবিলে দেখে পানি নেই। পানির পিপাসা পেয়েছে তার। একবার ভাবে রাইসাকে ডাকবে, পড়ে আবার বলে, না থাক, ঘুমিয়ে আছে, আমি নিজেই গিয়ে নিয়ে আসি। নিচে তো রামিসা আপু থাকবে ভেবে রা ঘুম ঘুম চোখে টলতে টলতে রুম থেকে বের হয়। দলের নেতাদের সাথে আলাপ আলোচনায় মশগুল রুদ্রের ধ্যান ভাঙ্গে নুপুরের ঝুমঝুম শব্দে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে চোখ ডলতে ডলতে নেমে আসছে তার কাঙ্ক্ষিত নারী। কিন্তু এই মেয়েকে এই মুহূর্তে এখানে দেখে সে খুশি হলো না, উল্টো তার চোখে মুখে ফুটে উঠল বিরক্তি। এই মেয়ে তাকে একদণ্ড স্বস্তি দিবে না। পায়ের শব্দে বাকিরাও তাকিয়ে দেখে সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়েছে এক অল্প বয়সী রমণী। রা এতক্ষণ ওদেরকে খেয়াল করেনি। সে তো পানি খাওয়ার জন্য নিচে এসেছিল। সিঁড়ি বেয়ে নামার সময় হঠাৎ এতজন মানুষকে দেখে সে মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এতজন মানুষের উৎসুক দৃষ্টি তার দিকে দেখে সে হাঁসফাঁস করে উঠে, এখন সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। গিয়ে পানি খাবে নাকি আবার উপরে চলে যাবে। এর মাঝে রুদ্রের গম্ভীর আওয়াজ ভেসে ওঠে, গো ব্যাক টু ইয়োর রুম। রা অস্বস্তিতে পড়ে গেল। রুদ্র কিছু একটা বলেছে, কিন্তু কি বলেছে সেটা সে দূর থেকে বুঝে উঠতে পারেনি। রুদ্র এবার খানিকটা চেঁচিয়ে বলে, আই সে ইট গো। রা আর ওখানে এক মুহূর্ত দাঁড়ায় না, সে দ্রুত চলে আসে। তার মুখ ভার হয়, কেন এই লোকটা সব সময় এভাবে কথা বলে আমার সাথে? আমি কি জানতাম নাকি ওখানে ওরা সবাই আছে, আমার কি দোষ?
রায় মুখটা ছোট করে আবার রুমে চলে যায় রাইসার কাছে। রুদ্র, বিহেভ ইউরসেলফ। ওরা আমাদের অতিথি, এটা কি ধরনের আচরণ তোমার? আশরাফ খান রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বললেন। রুদ্র কোন জবাব দিল না। দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে তাদের গোপন বৈঠক শেষ হলো। রুদ্র সাফ সাফ জানিয়ে দিয়েছে এরপরে কোন বৈঠক, মিটিং বা আলোচনা যাই হোক না কেন তা পার্টি অফিস অথবা কোন গেস্ট হাউসে যেন করা হয় তার বাড়িতে আর এসব মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট হবে না। তারা সবাই রুদ্রের কথায় সহমত পোষণ করে বলে ঠিক আছে। রুদ্র তার রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। আজ সারাদিন তার প্রচুর ব্যস্ততায় কেটেছে। শাওয়ার শেষে রুদ্র একটা ব্ল্যাক জোগার্স প্যান্ট আর একটা ওভারসাইজ টি শার্ট পরে নেয়। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকোয়। অফিসের কোন কাজই আজ ঠিক মতো করতে পারেনি, সে ল্যাপটপটা নিয়ে বসেছে। রুদ্র হাত ছেড়ে রহিমাকে ডেকে বলে আমাকে ব্ল্যাক কফি দিয়ে যা। ল্যাপটপ নিয়ে বসলেও কিবোর্ডে রুদ্রের হাত চলছে না। তার মস্তিষ্ক জুড়ে চলা এই আন্দোলনের একটা বিহিত তো এবার করতে হবে। রুদ্র বিছানা থেকে ওঠে, তার ফোনটা হাতে নেয়। তারপর কাউকে কল দেয়। ওপাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো স্যার, স্কাইডাইন রেস্টুরেন্টের 18 তারিখের ফুটেজ কালেক্ট করো, আর তোমাকে একটা ফটো সেন্ড করছি ওই ছেলের সাথে সেই দিন যে মেয়ে ছিল তার ডিটেলস বের করে এই ছেলের সাথে ওই মেয়ের কি সম্পর্ক জেনে আমাকে জানাও। এজ সুন এজ পসিবল। জি স্যার, আমি যত দ্রুত সম্ভব সব ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করছি। রুদ্র অপর পাশের উত্তর শুনে ফোন কেটে হোয়াটসঅ্যাপে আরিফের একটা ফটো সেন্ড করে দেয়। এবার সবকিছুর জট খোলা বাকি। তারপর ফোনটা ঢিল মেরে রেখে দিয়ে নিচে যায়। বাইরে থেকে শোরগোল শোনা যাচ্ছে। রুদ্র নিচে গিয়ে দেখে ওরা ড্রয়িং রুমকে বাজার বানিয়ে ফেলেছে। এত ব্যাগ কি এখানে? তোরা কখন এলি? মারুফ এসে বলে, শালা তোকে কত কল দিয়েছি, ফোন ধরিস না কেন? সব সময় তোর এত ভং ভালো লাগে না? রুদ্র ওর দিকে তাকিয়ে বলে, ব্যস্ত ছিলাম, পার্টি অফিসে ঝামেলা হয়েছিল। রহিমা এসে রুদ্রকে কফি দিয়ে যায়। আর বাকিদের জন্য চা চড়িয়েছে চুলোয়। এর মাঝে রাইসা রাও নিচে নেমে আসে। তখন উপরে ওঠার পর রা আর নিচে নামেনি। এখন সবার গলার আওয়াজ শুনে রাইসাকে নিয়ে নিচে আসে। নিচে নেমেই রামিসার কাছে গিয়ে অভিমানী সুরে বলে, আমাকে নিয়ে গেলে না কেন? আপু। রামিসা ওর গাল টেনে বলে, ঘুমেছিলি তাই ডিস্টার্ব করিনি। এত জার্নি করে এসে ও তো রেস্ট নিলি না, আবার বাইরে চলে গেলি টি টি করে, তাই আর ডাকিনি তোদের। রামিসা কথার প্রেক্ষিতে রা আর কিছু বলে না। শিফা আর রামিসা উপরে চলে যায় ফ্রেশ হতে। আর মারুফ আর ঋষাব ছাদে যায় আজ রাতের পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে। আবির রুদ্রের পাশে বসা ছিল। রায়াকে নিয়ে খুঁচাচ্ছে সে রুদ্রকে। রুদ্র ওসবে পাত্তা না দিয়ে বলে, ঈশা আয়ুষ আসেনি কেন এখনো, ওরা কোথায়? রুদ্রের বলতে দেরি, ওদের আসতে দেরি হয়নি। আবির ঈশাকে আসতে দেখে বলে, ইস্যু তুই সহজে মরবি না, তোর কথাই হচ্ছিল, আর তুই চলে এলি। আবিরের কথা শুইনা ঈশা হেসে উঠে বলে, তা অবশ্য ঠিক, তোকে না মেরে আমি মরব না। আবির মুখ বাঁকায় ঈশার কথা শুনে। ঈশার রুদ্রের দিকে তাকিয়ে বলে, কি রে, কি প্ল্যান আজকের? রুদ্র হালকা হেসে বলে, রাতে বলবো। এখন যা এনজয় কর। এনজয় করব মানে, তুইও চল, তুই একা কি করবি? রুদ্র উঠে দাঁড়ায়, আমার কাজ আছে, আমি পারবো না বলে গট গট করে সিঁড়ি বেয়ে তার রুমে চলে যায়। ঈশা এসেছে শুনে রামিসারা আর রাইসা খুব খুশি। ঈশা মেয়েটা দারুণ, বিয়েতে কয়েকদিনে ওদের সাথে খুব ভালো বন্ডিং হয়েছে তাদের। যার জন্য রামিসা এসেই বলেছে ঈশাকে আসতে। ঈশাকে পেয়ে তাদের গল্পের আসর বসেছে। শিফার রুমে বসে একসাথে 5 জন মিলে রাজ্যের আলাপ জুড়ে দিয়েছে। আর এদিকে ছেলেরা একা সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে। অফিস থেকে শাহেদ এসে ফাইল দিয়ে গেছে, রুদ্র সেটা নিয়ে তার রুমে চলে গেছে। শাহেদকে বলে দিয়েছে সাইন করে কাউকে দিয়ে পাঠিয়ে দিবে, সে যেন চলে যায়। বাড়িতে এখন তাকে বসিয়ে রাখার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আর ফাইল দেখা সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা বড় প্রজেক্টের ফাইল। এবার ঋষাব আয়ুষ এসে মেয়েদের ডেকে নিয়ে যায়। তারা একা কাজ করে মরছে আর মেয়েরা ঘরে বসে আড্ডা দিচ্ছে, এটা তো মানা যায় না। সবাই একসাথে মিলে সব কাজ করছে, কয়লা জ্বালানোতে অনেক পেরা খাইতে হয়েছে সবার। কিন্তু অনেক খাটুনির পর তারা জ্বালাতে সক্ষম হয়েছে। খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে জোর হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
একটা মণিমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে স্টেকের গন্ধে মো মো করছে। রা দূর থেকে দাঁড়িয়ে আয়ুষের কাজ দেখছে। আয়ুষ ভাই, স্টেকের উপর রঙের কি থাকে, ডার্ট নাকি জানি, ওটা দিয়ে তেল দিয়ে দিচ্ছে, নামটাই জানি না আমি। আবির গ্রিল সেকছে আগুনে। এদিকে শিফা, ঈশা আর রামিসা আপু মাছ মেরিনেট করছে, মাছের ও বারবিকিউ করা হবে। রা আর রাইসার কোন কাজ নেই, তারা সবার কাজ পর্যবেক্ষণ করছে। বাকিরা কেউ বসে নেই। হই হই করে সবাই বারবিকিউ পার্টি করতে রাজি হয়ে গেলেও এগুলো করতে করতে সবার এক প্রকার নাজেহাল অবস্থা। ঘড়িতে এখন 11:20। কাজ শেষ হতে হতে প্রায় রাত 12টা বাজবে। সবারই ক্ষুধায় অবস্থা খারাপ। এখনো মাছ হতে আরেকটু টাইম লাগবে। আবির মাছগুলো উল্টে দিচ্ছে। ঈশা এবার উঠে দাঁড়ায়। মাঝখানে একবার শিফা গেছিল রুদ্রকে আনতে, কিন্তু সে আসেনি। কাজ আছে বলে দিয়েছে। শিফা আর কিছু বলেনি, সে জানে তার ভাই কেমন। ঈশা গিয়ে রুদ্রের ডোর নক করে। আসবো রুডি। ভিতর থেকে রুদ্রের গম্ভীর আওয়াজ ভেসে আসে। আয়। কিরে, তুই এরকম ঘরের মধ্যে বসে আছিস কেন? রুদ্রের তোত্তারা উত্তর, তো কি তোদের মতো নাচবো? কি করবি তুই? আমাকে বললি হেল্প দরকার। তোর তো কোন হেলদোলি দেখছি না আমি। এবার রুদ্র পায়ের উপর থেকে ল্যাপটপ সরিয়ে সোজা হয়ে বসে। আজ রাইসাকে দিদির কাছে পাঠিয়ে দিবি। আর রায়ার সাথে রাতে তুই থাকবি। ঈশা বলে, কিন্তু রাইসা, এই দুইটা তো একে অপরকে ছাড়া থাকবে না রুডি। এগুলো আমি জানি না, যেটা বললাম সেটা কর। কিভাবে করবি সেটা তোর বিষয়। রাত প্রায় 12টা, কিন্তু এখানে এখনো এত রাত হয়ে গেছে বুঝাই যাচ্ছে না। আর আমাদের গ্রামে 9টার পরই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, এরপর সবাই যে যার বাড়িতে। রাত 11টার পর তো রাস্তাঘাট পুরাই খালি হয়ে যায়। রাস্তায় কাকপক্ষীও থাকে না এই সময়ে। আর এখানে সারা রাত গাড়িঘোড়া চলতেই থাকে। সারারাত জুড়ে মানুষের আনাগোনা লেগেই থাকে। গ্রামের জীবন আর শহরের জীবনের মাঝে বিস্তর ফারাক রয়েছে। ছাদে পার্টি বিছানো হয়েছে, সবাই একসাথে বসেছে। শিফা সবাইকে খাবার সার্ভ করছে। তখন রুদ্র আসবে না বলে গাইগুই করেছিল, তার কাজ আছে হেন তেন। ঈশা শুনেনি, টেনে নিয়ে এসেছে তাকে। চারপাশে সবার কথায় হাসিতে মুখরিত হয়ে গেছে পরিবেশটা, সবাই একসাথে বসে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। সবার দিকে তাকিয়ে শিফা বলে, তোমরা এলে বলে আজকের দিনটা এত ভালো ভাবে কাটলো। সবার সাথে হাসি মজা করে কিভাবে যে সময় চলে যায় বুঝাই যায় না। আর না হয় এ বাড়িটা খালি পড়ে থাকে, বাবা তো আর এই আসে এই যায়। আর ভাইয়ের তো কোন ঠিক ঠিকানাই নেই, কখন এলো আর কখন গেল। শিফার কথা ঈশা সায় দিয়ে বলে, তাহলে রুডির বিয়ে দিয়ে দাও আপু, তোমার আর একা একা লাগবে না। তোমাকে সঙ্গ দেওয়ার জন্য তখন কেউ থাকবে। আর আমাদের ছন্নছাড়া রুডিটাও এবার একটু সংসারী হোক। রুদ্রের বাকি বন্ধুরা হই হই করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এবার রুডির বিয়ে দিয়ে দাও আপু। বয়স তো আর কম হলো না, পরে এই ব্যাডা বউ পাবে না। রুদ্র নাইফ আর ফ্রক দিয়ে স্টেক কেটে খাচ্ছিল। মারুফের কথায় রুদ্র বলে ওঠে, তুই নিজের চিন্তা কর, আমার কথা তোর ভাবতে হবে না। না দাদাভাই, এবার তুমি বিয়ে করো, একজন সুন্দর দেখে লালটুকটকি ভাবি এনে দাও আমাদের। রুদ্র রামিসার কথার প্রতিউত্তর করে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন সবাই জোট বেঁধেছে ট্রুথ এন্ড ডেয়ার খেলবে। আবার খেলার মাঝে নতুন একটা টুইস্ট হলো। যারা ট্রুথ নেবে তাদের প্রশ্নের উত্তরও দিতে হবে, আবার যেকোনো একটা ক্যারেক্টার প্লে করতে হবে। আর ডেয়ারের নিয়ম অনুযায়ী তোমাকে যা বলা হবে তা করতে হবে। তারপর সবাই গোল হয়ে বসে খেলা শুরু করলো। আয়ুষ বোতল ঘুরিয়েছে, আর প্রথমেই বোতল গিয়ে থেমেছে রামিসার কাছে। ঈশা জিজ্ঞেস করে, কি নেবে রামিসা, ট্রুথ অর ডেয়ার? রামিসা ভয় ডেয়ার নেয় নাকি দিয়ে দিবে, তারপর সে ফাঁসবে, তাই সে ট্রুথও নিয়েছে। রামিসা ট্রুথ নেওয়ায় শিফা উৎসুক হয়ে বলে ওঠে, আচ্ছা তোদের তো অ্যারেঞ্জ ম্যারেজ আমরা জানি, কিন্তু তোদেরকে দেখে সেটা মনে হয় না, তোদের কি রিলেশন ছিল? রামিসা লজ্জা পেয়ে যায় এই কথা শুনে। ঈশা ভাসছে রামিসার অবস্থা দেখে। কিন্তু ট্রুথ নিয়েছে বলতে হবে। আমাদের আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু আমরা কাউকে জানাইনি। ও ডিরেক্টর পরিবারকে বলেছে, তারপর পরিবার থেকে সম্বন্ধে এসেছে, তারপর আমাদের লাভ ম্যারেজটা হয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজ বলে রামিসা হেসে উঠে। আবির রামিসাকে বলে, ভালোই তো ছোট আপু, কি সুন্দর ঘোল খাইয়ে দিলে দুই পরিবারকে।
আর আমরা মনে করি গ্রামের মেয়েরা কিছুই চিনে না, কিন্তু তোমরা তো আমাদেরকেও বেচে দিবে, কি এক অবস্থা। আবিরের কথায় সবাই হাসে। তারপর আবার বোতল ঘোরানো হয়, এবার এসে থামে মারুফের দিকে। সে বেটা সাহস নিয়ে ডেয়ার নেয়। তার ডেয়ার দেয় আয়ুষ, যা গিয়ে নেচে দেখা। মারুফে গিয়ে নিচে থেকে আশরাফ খানের একটা লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি ডান্স করে। মারুফের নাচ দেখে সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। এরপর রাইসার ট্রান আসে। রাইসাকে ডেয়ার দেয় আবির। বলে একটা গান শোনাতে হবে। রাইসা প্রথমে দোনামোনা করলেও পড়ে গায়। গান শেষে সবাই করতালি দেয়, সবাই অনেক প্রশংসাও করে। রাইসার গানের গলা চমৎকার। এবার বোতলের মুখ এসে থামে রায়ার দিকে। সবার উৎসুক নজর রায়ার দিকে। রা এতক্ষণ ধরে প্রে করছিল ওর দিকে যেন না পড়ে। এবার তোমাকে পেয়েছি বাগে বলে হেসে ফেলে আবির। ওরা এতক্ষণ ধরে রায়ার উপর কখন বোতল থাকবে সেটারই অপেক্ষায় ছিল। রুদ্র দলনায় বসে ফোন টিপছিল, এখন সে ফোন পকেটে রেখে ওদের দিকে নজর দেয়। ঈশা রায়াকে উদ্দেশ্য করে বলে, বলো রা কি নিবে, ট্রুথ নাকি ডেয়ার? রা ট্রুথ নেয়। কিন্তু রুদ্রের বন্ধুরা আর রাইসা সবাই বলে, না না, তোর ডেয়ার নিতে হবে। সবাই বারবার ট্রুথ নিলে ডেয়ার কে নিবে। এই নিয়ে ওদের মাঝে বাকবিতণ্ডা লেগে গেল। রা এবার বলে, তাহলে থাক, আমি খেলবো না, যাও তোমরা খেলো, বলে রা উঠে যায়। রাইসা ওর হাত ধরে আবার ওকে বসিয়ে দেয়। তারপর শিফা বলে, থাক, ও ট্রুথই নে। এটা ওর চয়েস, তোমরা ওকে জোর করো না। রাইসা অসায় দিয়ে বলে, হ্যাঁ, ওকে ট্রুথই দাও, নাইলে ও মানবে না। ওর এই জিদের কারণেই ও উঠতে বসতে ঠেঙ্গানি খায় আন্টির হাত থেকে। রা রাইসার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, ওর চোখ বলছে আজ তোর খবর আছে রাইসা, খেলা শেষ হোক, তুই দেখবি। রুদ্রমুখ বাঁকায়, এইটুকু মেয়ের এত তেজ, কারোর কথা মানে না। ঈশা বলে ওঠে, আমি প্রশ্ন করব রায়াকে। রুদ্রের বাকি ফ্রেন্ডরা একটু তেরামি করলে ওপরে মেনে নেয়। তোরা বলো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? সবার সম্মুখে এমন কথা শুনে রা একটু অপ্রস্তুত হলো। রুদ্র রায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে কি বলে শোনার জন্য। রা কোন জোরতা ছাড়াই বলে দেয়, না, আমার কোন বয়ফ্রেন্ড নেই। রুদ্রের কপালে ভাঁজ পড়ে, কি অপকটেই না বলে দিল। নাকি সবার সামনে বলবে না, তাই মিথ্যা বলল। রায়ার জবাবে ঈশা খুশি হয়, আবার বলে, ওকে এখন তোমাকে আরেকটা জবাব দিতে হবে, ট্রুথ নিয়েছ? রা মুখ ছোট করে বলে, কিন্তু রামিশা আপু তো একটাই উত্তর দিয়েছে। ওর প্রশ্ন জটিল ছিল, তাই ওকে আর কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু তোমাকে সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাই তোমাকে আমরা এত সহজে ছাড়ব না, বলে আয়ুষ। আবির বলে, ওকে এখন বলো। ধরো তোমার বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ডের সাথে ঝগড়া লাগলো, তখন সেই মুহূর্তে তুমি তাকে কি বলবে? রা আবিরের দিকে হতবাক হয়ে তাকিয়ে বলে, এটা আবার কেমন কথা? রাইসা বলে, ধুর, এত লজিক খুঁজতে হবে না। তোকে যেটা বলা হয়েছে তুই সেটার উত্তর দে। রা কিছুক্ষণ ভেবে বলে, আমার সাথে বিয়ের পর আমার হাজবেন্ডের ঝগড়া লাগলে আমি বলবো, টেবিলের নিচ থেকে বেরিয়ে আসো, আর মারব না। রায়ার কথা শুনে সবার মাঝে হাসির রোল পড়ে যায়। একজন আরেকজনের গায়ের ওপর পড়ছে এমন অবস্থা। রায়ার কথা শুনে রুদ্র পুরো টাস্কি খেয়ে যায়। মারুফ হাসতে হাসতে বলে, কিন্তু আমার মনে হয় তোমার কপালে এমন একজন হাজবেন্ড জুটবে যে তুমি ওর থেকে দূরে গিয়ে টেবিলের নিচে কেন ঢুকেছ, এজন্য তোমাকে আরো 2টা থাপ্পড় বেশি মারবে। মারুফের কথায় এবার রুদ্রও হেসে ওঠে। হাসতে হাসতে সবার পেটে খিল ধরে গেছে এমন অবস্থায়। কিন্তু রায়ার মারুফের কথা পছন্দ হয়নি। সে মুখ ছোট করে বলে, মোটেও এমন হবে না। এমন হলে আমি আমার হাজবেন্ড সহ তার পুরো গোষ্ঠীকে 14 শিকের ভাত খাওয়াবো। রুদ্র এবার উঠে দাঁড়ায়, তারপর রায়াকে উদ্দেশ্য করে বলে, আর যদি সে পকেটে পুলিশ আর প্রশাসন দুটো নিয়ে ঘুরে, তখন কি করবে? প্রশ্নটা ছুড়ে রুদ্র আর দাঁড়ায় না, গড় গড় করে হেঁটে চলে যায়। রুদ্রের হঠাৎ করে এরকম একটা কথা সবার কাছেই অদ্ভুত লাগলো। কিন্তু এটা নিয়ে ভেবে দেখার সময় কেউ পেল না, কারণ এর মধ্যেই আকাশের ডাক শুরু হলো। আকাশের অবস্থা ভালো না দেখে সবাই যে যার মতো উঠে নিচে চলে গেল। ক্ষণিক বাদেই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। সারাদিনের গরমের উত্তাপ আর দিন পার হতেই এমন বৃষ্টি পরিবেশটা পুরো ঠান্ডা করে দিয়েছে। প্রকৃতির লীলা খেলা বুঝা বড়ই দায়। রুদ্র তার রুমে এসে নাইম নামের ছেলেটিকে কল দেয়, যাকে আরিফের সাথের ওই মেয়েটির খবর বের করার জন্য বলেছিল। হ্যালো স্যার, কি অবস্থা, কাজ কত দূর এগিয়েছে?
স্যার আমাকে সকাল পর্যন্ত সময় দিন, আপনাকে পুরো ডিটেলস আমি জানাবো। এখন পর্যন্ত এটাই জানতে পেরেছে ওই মেয়েটা ঢাবির স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। কিন্তু মেয়েটার সাথে যোগাযোগ করতে পারিনি, যে নাম্বারটা পেয়েছি ওইটা বন্ধ। আমার আর কিছু সময় দরকার, আমি কালকের মধ্যে বের করে দিব সব ইনফরমেশন। ওকে যা করবে তাড়াতাড়ি করো, বলে রুদ্র ফোন কেটে ফোন বিছানায় ছুঁড়ে মারে। রুদ্রকে গিয়ে ডিভানে হেলান দিয়ে বসে, তার মাথায় অনেক কিছু ঘুরছে। কাল সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এর আগে আপনাকে আমার সম্মুখীন হতে হবে ম্যাডাম। অনেক কিছু জানার আছে আমার, যার উত্তর একমাত্র আপনি দিতে পারবেন। এই ডিসিশনটা যদি আমি আগে নিতাম তাহলে আমাকে এতদিন সাফার করতে হতো না। ঈশা কি তার কাজ করতে পারবে? না পারলে পুরো বাড়ির সবার সামনে সিন ক্রিয়েট হবে, যেটা এই মুহূর্তে আমি চাচ্ছি না। এই মেয়েকে তো একা পাওয়াই যায় না, সব সময় কাউকে না কাউকে নিয়ে ঘুরে। এদিকে ঈশা পড়েছে বিপদে। রুডির বাচ্চা, তুই কিভাবে আমাকে ফাঁসিয়ে দিলি? তোর মতো বন্ধু যেন শত্রুরও না হয়। ঈশা যখন বলেছে যে সে আজ রায়ার সাথে ঘুমাবে, রাও হেসে সায় দিয়েছে, ঠিক আছে আপু, আমরা একসাথে শুভ, অনেক মজা হবে। কিন্তু রা সহজ সরল ভাবে জিনিসটা মেনে গেলেও ঈশার মনে তো রয়েছে পেচ। তাই ঈশা বলে, কিন্তু তোমরা তো অলরেডি দুইজন, আমি শুলে তো জায়গা হবে না। রা বলে, হবে আপু, চিন্তা করো না, আমরা তো এত মোটা না, সবাই চিকন চিকন, আরামসে জায়গা হয়ে যাবে। কিন্তু রাইসা দুজনেই ঘুমোতে পারে না, ও কিভাবে তিনজনে ঘুমাবে? ঈশা আবার বলে, না থাক, তোমরা থাকো, আমশিফা আপুর সাথে থাকবো নেহ। এবার রামিসা বলে ওঠে, না আপু, তুমি যখন বলেছ রায়ার সাথে থাকবে আজ, তাহলে থাকো, আমি শিফা আপুর কাছে চলে যাচ্ছি। আমার প্রচুর ঘুম পেয়েছে, আর এই মেয়ে তো ঘুমাবে না, বক বক করে আমাকে, ও ঘুমাতে দিবে না, এর থেকে ভালো তুমি থাকো, আমি যাই। বলে রাইসা শিফার রুমে চলে যায়। আর এদিকে ঈশা হাফ ছেড়ে বাঁচে, যাক, তার কাজটা সে কমপ্লিট করতে পেরেছে। নয়তো রুদ্র যে তার কি অবস্থা করত। ব্যাটারে দেখতে শান্তশিষ্ট লাগলে কি হবে, আস্ত একটা জল্লাদ, বলে রুদ্রকে মনে মনে গালি দিতে লাগলো। কিন্তু গালি দিলেও রুদ্রের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, তার জীবনে রুদ্রের ভূমিকা অনেক, এই রুদ্রের কারণেই আজ সে আর আয়ুষ এক হয়েছে। কিন্তু এক হলে কি হবে, এখনো ফ্যামিলির জন্য আলাদা থাকতে হয়, বলেই দীর্ঘশ্বাস ছাড়ে ঈশা। রায়ার কথায় ধ্যান সঙ্গে ঈশার। কি আপু, কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকছি তোমায়। ঈশা হেসে জবাব দেয়, না এই তো ঘুমাবে না, তুমি কয়টা বাজে? না আজকে ঘুমাবো না, আজ তোমার আর আয়ুষ ভাইয়ার লাভ স্টোরি শুনবো। আচ্ছা শোনাবো তোমাকে। এখন আমি একটু আসছি, আয়ুষের সাথে একটু দরকার ছিল, তুমি ওয়েট করো একটু, আমি এই যাব আর আসবো। একা ভয় পাবে না তো? রা হেসে জবাব দেয়, ঠিক আছে আপু, তাড়াতাড়ি এসো। রুডি আসবো। রুদ্র এতক্ষণ ধরে ঈশার জন্যই অপেক্ষা করছিল, ঈশা কাজটা করতে পারবে কি না এই নিয়ে টেনশনে ছিল খুব। ঈশার ডাক শুনে রুদ্রের হুঁশ আসে। হ্যাঁ ঈশা। ঈশা ঢুকার সাথে সাথেই রুদ্র বলে, করতে পেরেছিস কাজটা? ঈশা হেসে জবাব দেয়, অল ডান। ঈশার কথায় রুদ্র স্বস্তি পায়। এতক্ষণ ধরে সে হাঁসফাঁস করছিল। মোবাইলটা বিছানা থেকে নিয়ে পকেটে ঢুকাতে ঢুকাতে বলে, বাকিরা কোথায়? বাইরে কেউ আছে? না, সবাই যে যার রুমে। রাস্তা একেবারে ক্লিয়ার। কিন্তু রুডি, তোর প্ল্যান কি? উল্টা পাল্টা কিছু করবি না তো আবার? রুদ্র ভ্রু কুঁচকে তাকায় ঈশার দিকে। ঈশা আমতা আমতা করে বলে, না মানে ভাই, ছোট মানুষ, ও কি আর বুঝে বল। ধমকাধমকি করিস না, ভালোভাবে কথা বলিস। গায়ে হাত তুলবি না বলে দিলাম। ও এমনিতেই একটু তোত্তারা তোত্তারা কথা বলে, তুই মেজাজ ঠান্ডা রাখবি। রুদ্র ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলে, বোঝে না কিছু, এই জন্যই এই বয়সে জামাইকে পেটানোর আর জামাইয়ের গোষ্ঠীকে জেলে পাঠানোর কথা বলে। তুই যা, এখন তোর কাজ শেষ। ধুর, ওটা তো গেইম ছিল, আমরা মজা করছিলাম। আর যাব মানে, আমি তো আজ ওর সাথে থাকবো। আমার কাজ শেষ হলে তোকে বলবো, তুই এখন যা, এখানে থাক, না হয় আয়ুষের কাছে যা। বলে রুদ্র বেরিয়ে যায়। রা শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। আজ ঈশা আপুর স্টোরি শুনবে বসে সে। ঈশা আপু আসছেন না দেখে ফোনে ম্যাচিং দ্য ডিফারেন্সেস খেলছিল। এমন সময় দরজার নব ঘুরানোর আওয়াজে রা পিছন ফিরে তাকায়। সে ভেবেছিল ঈশা আপু এসেছে, কিন্তু সামনে সেই অসভ্য লোকটাকে দেখে সে হতবাক হয়ে যায়।
তার মাথার যেন আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থা। চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে। পর মুহূর্তে রায়াকে অবাকের চরম সীমানায় পৌঁছে দিয়ে রুদ্র দরজাটা লক করে দেয়। রা এবার উঠে দাঁড়ায়। রুদ্র এগিয়ে আসে। রা হকচকিয়ে বলে, আপনি আপনি এখানে কেন? দরজা লাগিয়েছেন কেন? রুদ্র কোন জবাব না দিয়ে এগিয়ে যায় রায়ার কাছে। খুবই শান্ত গলায় রুদ্র বলল, রিল্যাক্স। আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট সামথিং। বসো এখানে। রায়াকে বিছানায় বসতে বলে রুদ্র। রুদ্র যত শান্তভাবে কথাটা বলল কিন্তু রা ততটুক শান্ত হতে পারল না। একটা বদ্ধ ঘরে দরজা লাগিয়ে একটা ছেলের সাথে যদি কেউ তাকে দেখে সবাই তার উপর প্রশ্ন তুলবে। ঈশা আপু যেকোনো মুহূর্তে চলে আসবে। রায়ার মাথা কাজ করছে না আতঙ্কে। সে উত্তেজিত হয়ে বলে ওঠে, আমার কোন কথা নেই আপনার সাথে। আপনি এখান থেকে যান প্লিজ, কেউ চলে আসবে। রুদ্র বিরক্ত হয়ে বলে, তো কেউ আসলে কি? আপনার কাছে কিছু না হলেও আমার কাছে অনেক কিছু। আপনি প্লিজ যান এখান থেকে, না হলে। না হলে কি? রায়ার চোখের দিকে তাকিয়ে বলে রুদ্র, আপি রামিসা আপুকে ডাকবো। ডাকো। রুদ্রের এরকম হেয়ালি করে বলা কথা বার্তায় রায়ার ভয় হচ্ছে। রায়ার ভাবনার মাঝে আবার রুদ্র ঝাঝালো গলায় বলে, কি হলো ডাকো। কথাটা বলে রায়ার দিকে এগোতে নিলেই রা নড়ে চড়ে ওঠে। রা কোন জবাব না দিয়ে সাইড দিয়ে চলে যেতে নিলে রুদ্র তার পুরুষালী শক্ত হাত দ্বারা রায়ার বাহু চেপে ধরে। রা তৎক্ষণাৎ রুদ্রকে ধাক্কা মেরে ছাড়িয়ে নেয় নিজেকে। রুদ্রের রাগ উঠে তবুও সে নিজেকে শান্ত রেখে বলে, দেখো আমার তোমার সাথে কিছু কথা আছে, কথাগুলো শুনো, এখানে বসো। রুদ্রের কথায় রায়ার মধ্যে কোন পরিবর্তন দেখা গেল না। সে আবার রুদ্রকে সাইড কাটিয়ে চলে যেতে নেয়। এবার রুদ্রের মেজাজ পুরোপুরি বিগড়ে যায়। এতক্ষণ ধরে ঠান্ডা মাথায় সে এই মেয়েকে বুঝাচ্ছে কিন্তু এই মেয়ে তার কথার কোন পাত্তাই দিচ্ছে না। রুদ্রের কথার খেলাপ করবে কেউ, সে এটা মানতে পারে না। রুদ্র আবারও আগের থেকে শক্ত করে তার পুরুষালী হাত দ্বারা রায়ার নরম দু বাহু চেপে ধরে। রা এবারও ধাক্কা মারে রুদ্রের বুকে তাকে সরানোর জন্য, কিন্তু পারে না। আগের থেকে ও শক্ত করে ধরে রেখেছে তাকে রুদ্র। ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন। রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে। রুদ্র ছাড়ে না, উল্টো হাতের চাপ আরও গাঢ় করে। রা ব্যথায় কোকিয়ে ওঠে। রুদ্রের মায়া হয় না। সে রাগে ফুঁসছে। তেজ দেখাস আমাকে, একটা কথা বললে কানে যায় না। তুই চিনিস আমি কে? তোর এসব সস্তার নাটক দেখার জন্য বসে আছি আমি। ভালো কথা কানে যায় না, শুরু থেকে মুখে মুখে কথা বলেই যাচ্ছিস। এই আমাকে কি তোর ভালো মানুষ মনে হয়? তোর এই দেমাগ দেখার জন্য এসেছি আমি। রা এবার রাগে দুঃখে কষ্টে চেঁচিয়ে বলে উঠে, হাত ছাড়ুন অসভ্য লোক। কে আপনি? কে আপনি? হ্যাঁ, কেন শুনবো আপনার কথা আমি? অসভ্যের মতো এত রাতে একটা মেয়ের রুমে ঢুকে তার সাথে এমন ব্যবহার করছেন? আমি কালই চলে যাব এখান থেকে, থাকবো না এখানে আমি। রায়ার পরপর মুখে মুখে বলা কথা রুদ্রের ধৈর্যের বাঁধ ভাঙছে। রুদ্র এবার রায়ার চুলের মুঠি চেপে ধরে রায়ার চোখে চোখ রেখে বলে, আওয়াজ নিচে, নয়তো নেক্সট টাইম কথা বলার মতো অবস্থায় থাকবি না। ব্যথায় রায়ার মুখ নীল হয়ে যাচ্ছে। সে রুদ্রের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়া মুচড়ি করছে কিন্তু ওই শক্ত হাতের বাঁধন ছুটাতে পারছে না। করুণ কণ্ঠে রা বলে ওঠে, প্লিজ ছেড়ে দিন, এমন করছেন কেন আমার সাথে? রায়ার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রুদ্র চুলের মুঠি আরো শক্ত করে টেনে ধরে বলে, কেন এখন তোর চিৎকার কই? চেঁচা, আরো চেঁচিয়ে কথা বল আমার সাথে। বলেছিলাম না আমার সাথে উচ্চবাক্য করবি না? বলেছিলাম না? একবারে কথা কানে যায় না। রুদ্রের প্রতিটা ধমকে রা কেঁপে কেঁপে উঠছে। এক কথা বারবার বলবো না আমি? আমার অবাধ্য হবি তো এর ফল তোকে ভুগতে হবে। আমি ছেড়ে দেওয়ার মানুষ না। রা এবার ব্যথা সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। রায়ার এমন কান্না দেখে রুদ্র এবার ছেড়ে দেয় ওকে। ছাড়া পেয়ে রা বসে পড়ে বিছানায়। চুলে অনেক ব্যথা পেয়েছে সে, ছিঁড়েও সে অনেক চুল। রা বিছানায় বসে নীরবে কান্না করছে। রুম সাউন্ড প্রুফ হওয়ায় কেউই এখানের কোন আওয়াজ পায়নি। সবাই হয়তো সারাদিনের ধকলে এখন ঘুমে মগ্ন। রুদ্র হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সে এসেছিল স্বাভাবিকভাবে দুটো কথা বলতে, কিন্তু এই মেয়ে সবসময় ওকে রাগিয়ে দেয়। রায়াকে এখন চুপ থাকতে দেখে রুদ্র এবার একটা চেয়ার এনে রায়ার মুখোমুখি বসে।
রায়ার কোন হেলদোল নেই, সে একমনে নিচের দিকে তাকিয়ে ডান হাত দিয়ে বা হাতটা ধরে রেখেছে। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, একটু পর পর চোখের পানি মুছছে আর নাক টানছে। কাদার ফলে ফর্সা চোখ মুখ লাল হয়ে গেছে। রুদ্র রায়ার দিকে তাকিয়েছিলে এতক্ষণ। রায়ার গতিবিধি লক্ষ্য করে এবার রুদ্র বলে, আমাকে খারাপ হতে বাধ্য করো না। অবাধ্য জিনিস আমার বরাবরই অপছন্দনীয়। এখন যা বলবো তার ঠিকঠাক উত্তর দিবে। রা এবার একটু নড়ে চড়ে বসে, সে কিছু বলে না। এই লোকের সাথে সে গায়ের জোরে পারবে না, আর এখানে কেউ নেই তাকে সাহায্য করার মতো। এই বদ্ধ ঘরে কেউ আসবেও না তাকে বাঁচাতে, উল্টো এই লোককে খেপিয়ে সে নিজে বিপদে পড়বে। এর থেকে ভালো এই লোক যা বলে তা শোনা। কাল সকাল হলে আমি এখান থেকে চলে যাব বলে ঠিক করে রা, কিন্তু মুখে টু শব্দও করে না রুদ্রের সামনে। রায়ার নিশ্চুপতায় রুদ্র বুঝে যায় যা বুঝার। মৌনতা সম্মতির লক্ষণ। প্রথমেই যদি একটু কপারেট করত তাহলে তো সে এরকম আচরণ করে না। কিন্তু এই মেয়ে সবসময় দু লাইন বেশি বুঝে। রুদ্র এবার কোনো রকম ভনিতা ছাড়াই রায়ার দিকে প্রশ্ন ছুড়ে, আসিফের সাথে তোমার কি সম্পর্ক? রুদ্রের এরকম প্রশ্নে রা এবার চোখ তুলে তাকায় রুদ্রের দিকে। রুদ্র ও রায়ার দিকে তাকিয়েছিল, দুজনের চোখাচোখি হয়। রুদ্রের চোখের দৃষ্টি গাঢ়, সে রায়ার উত্তরের অপেক্ষায়। রা অবাক হয়ে বলে, মানে? রুদ্র রায়ার অবাক হওয়া দৃষ্টি লক্ষ্য করে বলে, মানে খুবই সিম্পল, আসিফের সাথে তোমার কি সম্পর্ক? আসিফ ভাইয়ের সাথে আমার আবার কি সম্পর্ক হবে? উনি রাইসার ভাই মানে আমারও ভাই। রা এবার রুদ্রকে প্রশ্ন করে বলে, এই কথা জিজ্ঞেস করার মানে কি? রায়ার প্রশ্ন পুরোপুরি এড়িয়ে গিয়ে রুদ্র বলে, তার মানে বলতে চাচ্ছ আসিফের সাথে তোমার অন্য কোন সম্পর্ক নেই? তাকে শুধুই তুমি ভাই ভাবো আর কিছু না? রুদ্র উত্তেজিত হয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করে। রা ঠান্ডা গলায় জবাব দেয়, না। রায়ার ছোট্ট একটা কথায় রুদ্রের মনে প্রশান্তির ঢেউ বয়ে যায়। চোখ দুটো বন্ধ হয়ে আসে, সে চেয়ারে মাথাটা এলিয়ে দেয়, তার বুক থেকে যেন একটা পাথর নেমে গেছে। সে এটা আজও করেছিল, কিন্তু ভিতরে একটা সন্দেহ ছিল, যেটা ক্লিয়ার হয়ে গেছে। এখন সকালের অপেক্ষা সবকিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন আর তার মনে কোন দ্বিধা নেই। এই মেয়ের জীবনে কেউ ছিল না, এর মনেও কেউ নেই, ব্যাস এতটুকুই জানার ছিল। এখন সে আমার। এই মেয়ে চাইলেও এখন সে এই মেয়েকে কাউকে দিবে না। রুদ্র নিজের চাওয়ার জন্য কতটা বেপরোয়া হতে পারে এবার সেটা দেখবে সবাই। সবকিছুর ঊর্ধ্বে গিয়েও এবার আমার তোমাকে চাই মেয়ে। রুদ্র এবার উঠে দাঁড়ায়। রুদ্রকে উঠতে দেখে রা আরো গুটিয়ে বসে, সে ভয় পাচ্ছে এই লোককে। রুদ্রের ঠোঁটের সূক্ষ্ম হাসির ভাঁজ ফুটে ওঠে। রুদ্র বুঝে রায়ার ভয়। হাসে মনে মনে, শেষ সব তেজ, এই তেজ নিয়ে আমার সাথে লাগতে আসো ম্যাডাম। রুদ্র আর ঘাটায় না রায়াকে। সে বেরিয়ে যেতে নেয় রুম থেকে, তখন তার নজর যায় সোফার উপর পড়ে থাকা রায়ার সকালের পরে আসা সেই ড্রেসটা। রুদ্র এগিয়ে গিয়ে ড্রেসটা হাতে নেয়, ড্রেসটার গলার দিকটা ভীষণ খোলামেলা। রায়ার পরনে ড্রেসটা দেখেই সকালে রুদ্রের মেজাজ বিগড়ে ছিল। রা রুদ্রের দিকে তাকিয়ে আছে, লোকটার মতলব কি সেটাই সে বুঝে উঠতে পারছে না। তার ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? রুদ্র কিছু একটা ভেবে হাতের ড্রেসটা ফ্লোরে ফেলে পকেট থেকে গ্যাস লাইট বের করে। রা হতভম্ব হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এই লোকটা কি করতে চাচ্ছে? রুদ্র চোখের পলকে নিচে হাঁটু গেড়ে বসে ড্রেসের এক কোণে আগুন লাগিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। রা দ্রুত রুদ্রের পাশে এসে নিচে ঝুঁকতে যাবে, রুদ্র রায়ার হাতের কবজি টেনে ধরে দুপা পিছনে নিয়ে যায় তাকে। রা ধস্তাধস্তি শুরু করে, ছাড়ুন আমাকে, খারাপ লোক বলে রুদ্রের বুকে আঘাত করে। মুহূর্তেই জর্জেট ড্রেসটার অর্ধেক জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পছন্দের ড্রেসটার করুণ অবস্থা দেখে রা ফুঁপিয়ে ওঠে। সামান্য একটা ড্রেসের জন্য রা এত রিয়েক্ট করবে রুদ্র ভাবেনি। হোসস চুপ। আদুরে হাতে রায়ার নরম শরীরটাকে বুকে টেনে বলে, একটা ড্রেসই তো, হাজারটা কিনে দিব, কান্না থামাও। রা মানে না, লোকটাকে নিজের থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। রুদ্র আবারও আদুরে সুরে বলে, ডোন্ট ক্রাই বেই। ভিতর থেকে ধোঁয়া আসতে দেখে ঈশা ভয় পেয়ে যায়। ভিতরে কি কোন বিপদ হলো ভেবে ঈশা এবার দরজা নক করে। দরজায় করাঘাতের শব্দে রুদ্র এবার ছাড়ে রায়াকে। রায়ার মুখের দিকে তাকিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। রুদ্রের এত আদিক্ষেতা রায়ার সহ্য হলো না। বাইরে কেউ এসেছে দেখে শ্বাসটা তার তরতর করে বেড়ে গেল।
ঝাড়া মেরে রুদ্রের হাতটা সরিয়ে দিয়ে বলে, দূরে থাকুন, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবেন না। আমি বাকি কথা শেষ করার আগে রুদ্র ধমক দিয়ে রায় হাত ধরে কাছে টেনে এনে বলে, চুপ, একদম চুপ, মুখে মুখে কথা বলবে না আমার। বারবার এক কথা বলবো না আমি। চিৎকার চেঁচামেচি পছন্দ না আমার। আমার কথা যত মানবে তত ভালো থাকবে। আমারও অবাধ্য হওয়ার পরিণামের এক ঝলক তো দেখেছই একটু আগে। রুদ্র একটা লম্বা শ্বাস নিয়ে আবার বলে, এরকম ড্রেস আপ পছন্দ না আমার। তোমার যদি এতই ভালো লাগে তাহলে ঘরে পড়বে, বাইরে না। ওকে। এর মাঝে আবার দরজার করাঘাত হয়। বারবার ডিস্টার্বেন্সে বিরক্ত হচ্ছে সে। রা দরজার দিকে তাকিয়ে আছে, এই লোকের কোন কথায় তার কান নেই। রুদ্র এবার রায়ার স্নিগ্ধ মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে রায়াকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে যায়। সামনে ঈশাকে দেখেও সে কোন ভ্রুক্ষেপ করে দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করে। ঈশা রুদ্রের দিকে তাকিয়ে দ্রুত রুমে ঢুকে। ঈশাকে দেখে রা দৌড়ে গিয়ে ঈশাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ঈশাকে দেখে রা দৌড়ে গিয়ে ঈশাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঈশা হতভম্ব হয়ে যায়, কি হয়েছে রা, কাঁদছো কেন? রুডি কিছু করেছে? রা কান্নার তোরে কথা বলতে পারছে না। ঈশা রায়াকে বিছানায় বসিয়ে বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে রায়াকে দেয়। রা কিছু না বলে পানিটা নয় এক ঢুকে খেয়ে ফেলে। ঈশা গিয়ে জানালার গ্লাস খুলে দেয়। পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। রা তখনও ফুফিয়ে যাচ্ছে। ঈশা এগিয়ে যায় রায়ার কাছে, আদুরে হাত বুলায় তার মাথায়। কি হয়েছে বলো আমাকে, এত ধোঁয়া কিসের? রা এক হাতে চোখের পানি মুছে নাক টেনে বলে, আমার ঈদের ড্রেসটা জ্বালিয়ে দিয়েছে আপু, ওই অসভ্য লোকটা। আমি অনেক খুঁজে ড্রেসটা বের করেছিলাম। আমার অনেক পছন্দের ড্রেস ছিল আপু। রা ফুফিয়ে ফুফিয়ে কথাগুলো বলল ঈশাকে। ঈশার খুব মায়া হলো, ছোট মেয়েটার সাথে এরকম কেন করলি রুডি? তোর সবকিছুতেই নিজেরটা আগে দেখিস, এইটুকু একটা মেয়ের সাথে কেন এমন আচরণ করলি? মনে রুদ্রকে গালিও দিল কয়টা। তারপর রায়াকে বুঝিয়ে বলল, থাক, মন খারাপ করো না, ওর ব্যবস্থা আমি সকালে করব। তুমি এখন চুপটি করে শুয়ে পড়ো। রা অভিমানী সুরে বলে, আমি আর এখানে থাকবো না আপু। কাল সকালেই চলে যাব। আচ্ছা, তোমার সব কথা সকালে শুনবো, এখন ঘুমাও। আর কান্না থামাও, ওর বিচার সকালে হবে। তুমি কাউকে বলো এই নিয়ে কিছু। রা কিছু না বলে শুয়ে থাকে। সে কেন বলবে না? কাল সকালে সব কিছু বলবে সে সবাইকে। তারপর আর এক মুহূর্তও সে এই বাড়িতে থাকবে না। আর এই জীবনে কোনদিনও এই অসভ্য খারাপ লোকের বাড়িতে আসবে না। রা এসব ভেবে ভেবে একসময় ঘুমিয়ে পড়ে। ঈশা এতক্ষণ ওর পাশেই বসে ছিল। রা ঘুমিয়ে গেছে দেখে সেও লাইট অফ করে রায়ার পাশে শুয়ে পড়ে। রাত তখন প্রায় 3টে, সবাই ঘুমে কাদা হয়ে আছে, কিন্তু রুদ্রের চোখে ঘুম নেই। সে বেলকনিতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ফুঁকছে। এটা তার প্রতিদিনের কাজ, কিন্তু অন্য সময় মন ভালো থাকে না, হয়তোবা কাজের টেনশন বা পলিটিক্যাল কোন ইস্যু থাকে। কিন্তু আজ এমন কোন কিছুই নেই। আজ মনটা তার খুবই ফুরফুরে। অনেক আকাঙ্ক্ষিত কিছু পাওয়ার খুশি তার চোখে মুখে উপচে পড়ছে। সে একমনে বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে আর সিগারেট ফুঁকছে। চাঁদের দিকে তাকিয়ে তার মনে একটাই ভাবনা আসছে, এই চাঁদের থেকেও সুন্দর তার সেই কাঙ্ক্ষিত নারী। চাঁদের মতোই সুন্দর সে। রুদ্র নিজের ওপরেই হাসছে, কি সব ভাবছে সেই, কিন্তু তার ভাবতে ভালো লাগছে মেয়েটিকে নিয়ে। তার মনে আরেকটাও ভাবনা আসছে, এই মেয়ে এত সুন্দর, ওই সুন্দর সুশ্রী মুখশ্রীর সাথে তার মতো এই তামাটে বর্ণের পুরুষকে কি মানায়? আবার নিজেই নিজেকে বলে, কেন মানাবে না? অবশ্যই মানাবে, শুধু তার সাথেই মানাবে। এই নারীকে আর কারো সাথে সে কল্পনাও করতে পারবে না। আমার সে, রুদ্র মাহতাবের সে। তার এই ছোট্ট শরীরটা এই বক্ষে থাকবে ভেবেই রুদ্রের শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে যায়। গুটিসুটি হয়ে শুয়ে থাকবে এই বুকে। তোমার এই সুন্দর শরীরে কালো তিলকের মতো সাজিয়ে নিও আমাকে। রুদ্র আনমনেই হেসে ওঠে। সে কি সব উদ্ভট চিন্তা করছে? এই মেয়েকে তার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। শরীয়তপুর থেকে চলে আসার পর আর ভাবেনি কখনো তার সাথে দেখা হবে। জীবনে বাদ পড়ে যাওয়া কোন এক অধ্যায়ের মতোই হয়তো ভুলে যাবে। কিন্তু ডেস্টিনি তাদেরকে আবার মিলিয়ে দিয়েছে, এবার আর রুদ্র ছাড়বে না। এবার রুদ্র থেকে কেউ ছাড়তেই পারবে না। এখন শুধু কাল সকালের অপেক্ষা। পলিটিক্সের সাথে জড়িত রুদ্রের সবখানেই তার খোঁচর আছে।
আর শরীয়তপুরের অত্র এলাকার চেয়ারম্যানের ভাগ্নে হওয়ায় ওখানে তার ভালোই পরিচিতি আছে। ওইখানের একটি ছেলেকেই বলে দিয়েছে যে কাল সকালে চেয়ারম্যান বাড়িতে গিয়ে বলতে চেয়ারম্যান বাড়ির সবাই যেন রায়ার পরিবারের সবাইকে সাথে নিয়ে সুখনীর এর উদ্দেশ্যে রওনা হয়। বলবে আর্জেন্ট আমি বলেছি। রুদ্র কলটা নিজেও করতে পারত কিন্তু এখনো কল দিলে কি হয়েছে কেন হয়েছে কি বিষয় হেনতেন অনেক প্রশ্ন উঠবে, যার কোন কিছুর উত্তর এখন রুদ্র দিতে চাচ্ছে না। তার যা বলার সে কাল সকালে বলবে। এখন তার কাউকে কৈফিয়ত দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। রুদ্র সিগারেটে শেষ টান দিয়ে বাকিটা ফেলে রুমে ঢুকতে ঢুকতে পরনের টি শার্টটা খুলে ডিভানে ছুঁড়ে মারে, তারপর বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ে। এখন তার একটা লম্বা ঘুম প্রয়োজন। কাল সকালে তার অনেক কাজ আছে। এমনিতেই তার মনপুতো কিছু না হলে মাথা ঠিক থাকে না, এর মাঝে ঘুম না হলে মেজাজ পুরাই বিগড়ে যাবে। আর এই মেয়ের যে মুখ সে চেয়েও মাথা ঠান্ডা রাখতে পারে না। এসব ভাবতে ভাবতে রুদ্র গভীর ঘুমে তলিয়ে পড়ে। কিন্তু তখন প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে। ভোরের প্রথম সোনালি আলো এসে মুখে পড়তেই চোখ পিটপিট করে তাকায় রা। সকাল সকাল ঘুম থেকে ওঠা তার অভ্যাস। ঘুম ঘুম চোখে রা উঠে বসে। ঘুম থেকে উঠে তার কিছু সময় লাগে নিজেকে ধাতস্থ করতে, একটু পর যখন বুঝল সে কোথায় আছে পরপরই কাল রাতের সব ঘটনা চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ে গেল সবকিছু, লোকটার ওই অমানবিক অত্যাচার, কথা, তাকে আঘাত করা সবকিছু। রা উঠে কোনোমতে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর ফোন নিয়ে বাড়িতে ফোন লাগায়। সে কাল রাতেই ফোন দিতে কিন্তু এত রাতে তারা গাড়ি পাবে না। তারপর সারা রাত টেনশন করবে এই নিয়ে, তাই সে আর কল দেয়নি রাতে। আর ঈশা আপুও না করেছিল। কিন্তু সে ভেবে নিয়েছে সে সবাইকে জানাবে, কারণ এই লোকের সাথে সে পেরে উঠবে না। আর এই লোকটা তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। কিন্তু দুর্ভাগ্যবশত রায়ার মা ফোনটা রিসিভ করে না। হয়তো ফোন কাছে নেই। রা এবার নিচে যায় রামিসার সাথে কথা বলতে। কিন্তু দুর্ভাগ্যবশত রামিসার ঘরের দরজা বন্ধ ছিল, মানে তারা এখনো ওঠেনি। একজন বিবাহিত দম্পতিকে এই সাত সকালে ডাকাটা তার উচিত মনে হয়নি, তাই সে এবার রাইসা যে রুমে আছে সেখানে যায়। দরজা ভিড়ানো দেখে সে নক করে কিন্তু কারো সাড়া পায় না, তাই সে ভিতরে ঢুকে গিয়ে দেখে শিফা কোথাও নেই। রাইসা বিছানায় ঘুমে মগ্ন। সে রাইসাকে ডাকে কিন্তু এই মেয়ের উঠার নাম নেই। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে রা এবার জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। এই রাইসা ওঠো। উঠো না। রাইসা বিরক্তি নিয়ে বলে, ধুর কি সমস্যা তোর? এই সাত সকালে আমার ঘুমের 12টা বাজাচ্ছিস কেন? আমার তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, প্লিজ উঠো। ঘুম ঘুম কণ্ঠে রাইসা বলে, পড়ে শুনবো নে, এখন একটু ঘুমাতে দে। রাইসা, ইট সার্জেন্ট। না হয় আমি এভাবে ডাকতাম না, প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর একটু। রায়ার এরকম গম্ভীর কথা শুনে এবার রাইসা উঠে বসে। রায়াকে দেখেই বোঝা যাচ্ছে কিছু নিয়ে সে খুব ঘাবড়ে আছে। রায়াকে উদ্দেশ্য করে রাইসা বলে, আচ্ছা রিল্যাক্স। তুই একটু বস, আমি মুখটা ধুয়ে আসি, যাবো আর আসবো। রা মাথা নাড়ায়। রাইসা দ্রুত ওয়াশরুমে ঢুকে। এই মুহূর্তে মুখ না ধুলে ওর ঘুমের ধুন যাবে না। দ্রুত ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে রায়ার পাশে গিয়ে বসে। এখন বল কি হয়েছে? তোকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? চোখ মুখ ফোলা, তুই কি কেঁদেছিস? কিছু হয়েছে রায়ু? কেউ কিছু বলেছে তোকে? রা মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ বলেছে। কে? তোর যে ওই কাজিন ভাইটা। রাইসা অবাক হয়ে যায়, তার দাদা ভাই? কি বলছিস? দাদা ভাই তো কারো সাথে কথাই বলে না। কি বলেছে তোকে? রাইসাকে এ টু জেড সবকিছুই খুলে বলে। তার গায়ে হাত তোলার বিষয়টা অবাদ রাখেনি। রাইসা বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেছে। তাকে কখনোই মিথ্যে কথা বলবে না, তাও এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে। আর ওইদিকে দাদাভাও এমন একটা কাজ করবে সেটাও মানতে পারছে না রাইসা। আসিফ ভাইয়ের সাথে রায়ার সম্পর্ক দিয়ে কি করবে দাদা ভাই, তার এই বিষয়ে এত কৌতূহল কিসের? রাইসার ভাবনার মাঝেই রা বলে ওঠে, আমি এখানে আর থাকবো না রাইসা, আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর প্লিজ। রায়ার আতঙ্ক টের পায় রাইসা। তুই কাল রাতেই বললি না কেন? বলতে চেয়েছিলাম ঈশা আপু না করলো যে কাউকে বলতে না, সে দেখবে বিষয়টা, তাই আর বলিনি। কিন্তু আমি আর এখানে থাকতে চাচ্ছি না।
রাইসা ভাবনায় পড়ে যায়, ঈশা আপুও জানতো বিষয়টা। তাহলে নিশ্চয়ই এর মাঝে কিছু একটা আছে। রাইসা রায়াকে নিয়ে রামিসার রুমে যায়, এখানে সে কিছুই করতে পারবে না, যা করার রামিসা আপুকেই করতে হবে। রামিসারা রাইসার কথা শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। দাদাভাই কি রায়াকে পছন্দ করে? না হলে এরকম করার কারণ কি? পছন্দ করলেও আসিফ ভাইয়ের সাথে যে রায়ার বিয়ে ঠিক করা, এটা কি দাদা ভাই জানে না? না জানলে তাকে এটা জানাতে হবে। ঋষাবও সব কথা শুনে যাওয়ার জন্য সায় দেয়। রায়া যখন থাকতে চাচ্ছে না, চলো চলে যাই আমরা। আর আমার মনে হয় এখানে ওর জন্য থাকাটা সেফ না। রামিসারা রাইসাকে রেডি হতে বলে সেও তার কাপড় যেগুলো বের করেছিল গুছাতে শুরু করে। শিফা সকাল বেলা হাঁটতে বেরিয়েছিল, এসে এসব কথা শুনে সে হতবাক হয়ে যায়। তার ভাই এরকম কেন করলো? সে তো সব বলেছিল রুদ্রকে অনেক আগেই। অনেক আগে থেকে জানতো সে সব। তারপরেও এরকম আচরণ করার মানে কি? শিফা আর তাদের থাকার জন্য জোর করে না। জোর করার মুখ নেই তার। কিন্তু সকালের নাস্তা খেয়ে বেরোতে হবে বলে দিয়েছে। এদিকে রুদ্রের বন্ধুরা পড়েছে বিপাকে, রুদ্রকে না জানালে পরে তাদেরকে আস্ত রাখবে না রুদ্র। রুদ্রের রুম লক করা, রুদ্রের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা খুলবে না। আবার পাসওয়ার্ড জানলে পাসওয়ার্ডের মাধ্যমে খোলা যায়। আবির আর আয়ুষ টেনশনে পাগল হয়ে যাচ্ছে। দরজায় নক করছে। ঈশা একের পর এক কল দিচ্ছে কিন্তু কোন রেসপন্সই পাচ্ছে না। মারুফ ছাড়ি মেরে বলে, শালা মরে গেছে কিনা দেখ, এত কল দিচ্ছি ধরছেই না। রুদ্রকাল ফোনে কথা বলে শেষে ফোনটা ডিভানে ছুঁড়ে মেরেছিল। দূর থেকে আসা ক্ষীণ ফোনের শব্দ আর অনবরত দরজা ধাক্কানোর আওয়াজে রুদ্রের ঘুমের ব্যাঘাত ঘটে। কোনমতে চোখটা খুলে সেই এই তো কয়েক ঘন্টা হলো সে ঘুমিয়েছে। ঘুম না হওয়ায় চোখ দুটো লাল হয়ে আছে। কোনোমতে উঠে গিয়ে দরজা খুলে চিচিয়ে ওঠে, সমস্যা কি? সাত সকালে এমন ডাকাডাকি করছিস কেন? মারুফ এবার দাঁতে দাঁত চেপে বলে, ভুল হয়ে গেছে আমাদের, যা ভাই তুই গিয়ে ঘুমা। ওদিকে তোমার পরাণ পাখি উড়াল দিলে পরে আমাদের ধরতে এসো না। মারুফের হেয়ালিপোনা কথা রুদ্র বুঝল না। চোখ মুখ খিচে বলল, মানে? ঈশা কোনোরকম ভনিতা ছাড়াই বলে, রা চলে যাচ্ছে রুদ্র। রা চলে যাচ্ছে রুদ্র কথাটা শুনতাই তরিত বেগে চোখ মেলে রুদ্র। চলে যাচ্ছে মানে? ঈশা বলে, ও সবাইকে কাল রাতের ইনসিডেন্টের কথা বলে দিয়েছে আর জেদ ধরেছে এখানে সে থাকবে না। তাই এই সকাল বেলায় সবাই শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিবে। এই তো এখন বেরিয়ে যাবে তারা। মুহূর্তেই মেজাজটা পুরো বিগড়ে যায় রুদ্রের। দাঁতে দাঁত চেপে চিরবিরিয়ে বলে ওঠে, এই মেয়েকে আমি কাল বলেছিলাম আমার অবাধ্যতা করতে না, বারবার সাবধান করেছি আমি ওকে। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে রুদ্র বেরিয়ে যায় রুম থেকে, উদমগা তার পরনে শুধু ট্রাউজার। রাতের টি শার্ট খুলে ডিভানে ছুঁড়ে মেরেছিল, আর এদের হাঁক ডাকে খেয়াল ছিল না পরার। আবির দ্রুত রুম থেকে একটা টি শার্ট নিয়ে ওর পিছনে দৌড় দেয়। ঈশা পেছনে থেকে বলতে থাকে, রুদ্র মাথা ঠান্ডা রেখে কথা বলবি, সিচুয়েশন এমনিতেই ভালো না, আর বিগড়ে দিস না। রুদ্র কারো কথাই কানে তুলল না, সে এই মেয়ের বেয়াদবি আজ ছাড়াবে। রায়ারা সবাই ড্রয়িং রুমে একটু পরই বেরিয়ে যাবে তারা। এর মাঝে হঠাৎ রুদ্র এসে রায়ার হাত চেপে ধরে। আকস্মিক এরকম কেউ এসে হাত ধরায় রা ভয় পেয়ে যায়। হাত ধরা মালিকের দিকে তাকাতেই আঁতকে ওঠে। আবারও ভয়েরা এসে হানাদের তার ছোট্ট মনে। রামিসা রুদ্রের ধরা হাতের দিকে তাকিয়ে বলে, কি করছো দাদা ভাই? রুদ্র জবাব না দিয়ে রায়ার হাত ধরে টান দেয়। রা হাত ছাড়ানো চেষ্টা করে, বলে, হাত ছাড়ুন আমার। আপু দেখো না। শিফা রুদ্রকে ধমক দিয়ে বলে, কি হচ্ছে ভাই, ছাড় ওর হাত, ওদের যাওয়ার সময় হয়ে গেছে। রুদ্রের কাট কাট জবাব, ও কোথাও যাবে না। কোথাও যাবে না মানে? রা হাত ছাড়া মারে রুদ্রের, কিন্তু রুদ্রের শক্তির সাথে পেরে ওঠে না। রুদ্র রক্ত চক্ষু নিয়ে রায়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু সবার সামনে তাকে কিছু বলবে না সে। এই মেয়েকে সে পরে দেখবে। শিফার প্রশ্নে রুদ্রের সহজ সরল উত্তর, যাবে না মানে যাবে না। একটু পর ওর বাড়ির সব আর মামা আসছে, তখন কথা হবে। নাও এক্সকিউজ আসো। বলেই রায়ার হাত টেনে ধরে উপরে যাওয়ার জন্য। রা ছোটাছুটি শুরু করে। চিৎকার করে বলে, ছাড়ুন আমার হাত। রামিসার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে, দেখো না আপু লোকটা কি করছে। শিফা এগিয়ে আসে, ছাড় ভাই ওকে। ঠিক আছে ওরা আসলে কথা হবে, তুই ছাড় এখন ওকে।
রুদ্র ছাড়ে না শিফাকে বলে আমার ওর সাথে কথা আছে, তুমি সামনে থেকে সরো। রুদ্রের এরকম বেপরোয়া ব্যবহার দেখে শিফা স্তব্ধ হয়ে গেছে। একবারই লোকের সামনে রুদ্রের এরকম আচরণে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। রামিসা বলে ওঠে, কিন্তু ভাই ও তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। ও ভয় পাচ্ছে। দাদা ভাই ছাড়ো। রাইসার কথার জবাব দেয় না রুদ্র। রুদ্র কারোর কথাই কানে তুলছে না। ওর এই মেয়ের উপর রাগ উঠছে সবার সামনে এরকম সিনক্রেট করার জন্য। না হলে সবাই আসলেই সব কথা হতো। এই মেয়ে যাওয়ার জন্য জিদ না ধরলে এরকম কিছুই হতো না। রুদ্র, কি বলছি তোকে আমি। শিফা এসে রুদ্রের হাতে ধরে। এবার ঈশা এগিয়ে আসে। রুদ্র ছাড়, সবার সামনে এরকম করিস না। রুদ্র এবার কারো কথা পাত্তা না দিয়ে রায়াকে কোলে তুলে নেয়। এই মেয়েকে সে টেনে নিতে পারবে না। এই বেয়াদব মেয়ে তার কোন কথা শুনে না, তাকে গায়ের জোর দেখাচ্ছে। এই মেয়ের বেয়াদবির রগটা সে টেনে ছিঁড়বে। এদিকে শিফা চেঁচিয়ে ডাকছে তাকে। রাইসা মুখ চেপে কান্না করছে। রামিসা মাথায় হাত দিয়ে সোফায় বসে যায়। কি করবে এখন সে? এই ঝড় কোথায় গিয়ে থামবে? আসিফ ভাইয়ের কি হবে? রায়ার মাকে সে কি জবাব দিবে? বড় মুখ করে নিয়ে এসেছিল সে তাকে। রুদ্র কারোর পরোয়া না করে, সবার ডাক উপেক্ষা করে রায়াকে কোলে নিয়ে তার রুমের দিকে অগ্রসর হয়। রা হাত পা ছোড়াছুড়ি করেও ওই বলিষ্ঠ শরীর থেকে নিজেতে ছাড়াতে পারেনি। পারবে কিভাবে? কই নিয়মিত জিম করা শক্তপোক্ত বডি, আর কই তার চুনোপুটির মতো শরীর। শক্তিতে না পারলেও নখ দিয়ে রুদ্রের গলা খামছে ধরে, চিৎকারে দিয়ে বলে, ছাড়ুন আমাকে। রুদ্র ব্যথা চোখমুখ খিচে সহ্য করেছে, মুখ থেকে একটা শব্দও ব্যয় করেনি। ওকে সোজা রুমে এনে নামিয়ে দরজা লক করে। রুদ্র দরজা লক করে পেছনে ঘুরবে এমন সময় রা এগিয়ে যায় দরজার কাছে। রুদ্র হাত টেনে ধরে রায়ার। রা ঝাড়া মেরে হাত সরিয়ে দেয়, চিৎকারে দিয়ে বলে, যেতে দিন আমাকে। সরুন সামনে থেকে আমার। রুদ্র ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে মূর্তির মতো, তার কোন হেলদোল নেই। এদিকে রুমের বাইরে একে একে সবাই জড়ো হয়েছে, বাইরে থেকে চেঁচামেচি করছে দরজা খোলার জন্য। শিফা, ঈশা, রামিসা, এই 3 জনের গলায় বেশি শোনা যাচ্ছে। দেখ রুদ্র ভাই, আমার সবার সাথে বসে কথা বলবো, তুই উত্তেজিত হোস না, দোহাই লাগে তোর। ঈশা বাইরে থেকে বলতেছে অনবরত। দাদা ভাই, আমি রায়ার মাকে কি জবাব দিব? ভাই প্লিজ, তোমার যা করার যা বলার ওরা এলে বলো দাদা ভাই। মেয়েটা ভয় পাচ্ছে দাদা ভাই, ওর একটুতেই ব্রিদিং প্রবলেম হয়। প্লিজ বোঝার চেষ্টা করো। বলেই রামিসা কান্নায় ভেঙে পড়ে। ঋষাব এসে সামলায় ওকে। শিফা হতাশা মিশ্রিত গলায় বলে, আমাদের মান সম্মানের বিষয় রুদ্র, এতটা ছেলে মানুষই তোকে মানায় না। আমাদের একটা রেপুটেশন আছে ভাই, তোকে এটা বুঝতে হবে। দরজা খোল বলছি। তুই যদি এই মুহূর্তে দরজা না খুলিস, আমি আর কখনো তোর সাথে কথা বলবো না। ওদের কারোর কথায় রুদ্রের কোন ভাবান্তর হলো না। রুদ্রের বন্ধুরা একের পর এক কল দিচ্ছে রুদ্রকে, কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। রুদ্রের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। সে রায়াকে দেখছে, রা ওকে হাত জোর করে অনুরোধ করছে তাকে যেতে দেওয়ার জন্য। রুদ্রের রায়ার কথায় ধ্যান নেই, সে একমনে রায়াকে দেখছে, কান্নারত মেয়েটাকে তার কাছে মোহনীয় লাগছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে, সে যতবার এই মেয়েকে দেখে ততবার মুগ্ধ হয়। আলাদা একটা মায়া আছে এই মেয়ের চেহারায়। এই চোখ, এই ঠোঁট। রুদ্রের মাথা আউলে যাচ্ছে। রায়ার চেঁচা নয়, রুদ্রের ধ্যান ভাঙ্গে। আমি আপনার নামে মানহানির মামলা করব। আপনি আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছেন। আমি ভুলে যাব আপনি রাইসার আত্মীয়। রুদ্র ঠান্ডা গলায় জবাব দেয়। ভুলে যাও আমি রাইসার কাজিন। আমি কি বলেছি মনে রাখতে? আমি বলবো আমি তোমার কি সেটা মনে রাখতে। সেটা ভুললে কিন্তু চলবে না। সেটা মনে আর মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখতে হবে। আর কি বললে মামলা করবে? ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব পুলিশ স্টেশন, কিন্তু এখন না পড়ে। এখন আমি ঘুমাবো, ঘুম হয়নি আমার। তুমি চুপচাপ এখানে বসে থাকো। রায়ার দিকে এক পা আগায় রুদ্র। রা আতঙ্কে 2 পা পিছনে চলে যায়। খুব ভয় হচ্ছে তার, এভাবে একলা একটা রুমে এই ছেলের সাথে যদি কিছু করে। রুদ্র রায়ার দিকে একটু ঝুঁকে বলে, আর চাইলে বিছানায়ও বসতে পারো, আই ডোন্ট মাইন্ড। বোরিং লাগলে টিভি দেখো, গান শোনো, গেমস খেলো, খিদে পেলে ফ্রিজ থেকে কিছু বের করে খেয়ে নিও। আর দরজা নিয়ে ঘাটাঘাটি করো না, এটা তুমি খুলতেও পারবে না, এটা লোকড সিস্টেম, তো বেহুদা নিজের এনার্জি নষ্ট করো না।
বরং আমি বলবো এনার্জি বাঁচিয়ে রাখো, ভবিষ্যতে কাজে আসবে, বুঝেছো? আর এরকম ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো, বিরক্ত লাগে। রা আবার মুখ খুলে কিছু বলতে যাবে, রুদ্র রায়ার মুখের কথা থামিয়ে দিয়ে বলে, চুপ, একদম চুপ। মেজাজটা আমার খারাপ করবে না বলে দিলাম। কাল রাতের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? আমাকে তোমার সাথে খারাপ আচরণ করতে বাধ্য করো না। আমি না চাইলে তুমি এখান থেকে বের হতে পারবে না। কারোর ক্ষমতা নেই এখান থেকে তোমাকে বের করার, আমার আমি ছাড়া। তাই এসব অহেতুক জেদ ছাড়ো। রুদ্র একটা লম্বা শ্বাস নেয়, তারপর শান্ত গলায় বলে, তোমার ফ্যামিলির সবাই আসবে, তখন কথা হবে। আমি এখন ঘুমাবো, তুমি এখানে বসে থাকো, কোন ধরনের নাটক চলবে না আমার সাথে। তুমি আমার যত অবাধ্য হবে আমি তোমাকে ঠিক ততটাই বাধ্য করব। তাই আমি যা বলি তা শোনো, এটাই তোমার জন্য ভালো হবে। রায়ার কান্না থামছে না, সেরকম একটা পরিস্থিতিতে পড়েছে, তার কি করা উচিত সে সেটাই বুঝতে পারছে না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। বাড়ির এতজন মানুষের সামনে তাকে এক প্রকার টেনে হিচড়ে এখানে নিয়ে এলো, কেউ কিছু করতে পারল না। কাল রাতে লোকটার সেই নির্মম ব্যবহার করার পর কিছু বলতেও ভয় হচ্ছে, যদি আবার আঘাত করে, অথবা অন্য কিছু। রা ভাবতে পারছে না। বারবার চোখের পানি মুছছে। রুদ্র রায়াকে আর কিছু বলল না। এখন দেখা যাবে সে কিছু বলল আর এই আদোপাগল মেয়ে তাকে উল্টাপাল্টা কিছু বলবে। এতে তার মেজাজ হারাবে, রাগের বসে আঘাত করে ফেলবে, এর ফলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। তাই এই মুহূর্তে সে এরকম কিছু চাচ্ছে না, তার চাওয়া সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক। এজন্যই সে আজকের এই মজলিস আয়োজন করেছে। এই মেয়ের সাথে সে ঠান্ডা মাথায় কথা বলবে, বুঝলে তার জন্য ভালো। আর না বুঝলে তো আর যা হবে ভোগবে। রুদ্র ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। তারপর ফোনটা অফ করে শুয়ে পড়ে। হঠাৎ করে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথাটা খুব ধরেছে, তার এখন একটু ঘুম প্রয়োজন। এদিকে রা এখনো দাঁড়িয়ে আছে, অসহায় ভাবে চারদিকে তাকাচ্ছে। তাকে এখানে জোর করে এনে এই লোকটা কি আরামে ঘুমাচ্ছে? কষ্টে দুঃখের রায়ার নীরব কান্না এখন ফুফানিতে রূপ নেয়। এতক্ষণের এত মেন্টাল প্রেশার রা আর নিতে পারছে না, সে ধপ করে নিচে বসে ডুকরে কেঁদে ওঠে। রুদ্র এতক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করছিল, কিন্তু এবার তার মেজাজ পুরোই বিগড়ে যায়। চওড়া গলায় ধমকে উঠল রুদ্র, কান্না থামাও। থামাও বলছি। কি হয়েছে, কাঁদছো কেন? মেরেছি আমি তোমাকে? মেরেছি আমি? চেঁচিয়ে ওঠে রুদ্র। রুদ্রের কড়া ধমকে রা নিজেকে গুটিয়ে নেয়, হাত দিয়ে মুখ চেপে ধরে, কান্না আটকানোর চেষ্টা করে। কিন্তু হাত দিয়ে কান্না আটকানোর চেষ্টা করায় রা হিচকি উঠে যায়। রুদ্র বিছানা থেকে নেমে এক গ্লাস পানি এগিয়ে দেয় রায়াকে। রা ধরে না। রুদ্র দাঁতে দাঁত চেপে মেজাজ সংবরণ করার চেষ্টা করছে। রুদ্র রায়ার ঘাড় ধরে মুখ এগিয়ে এনে গ্লাস এগিয়ে দেয় মুখের কাছে। রা বুঝে গেছে এখন যদি সে পানি না খায় তাহলে তাকে জোর করে পানি খাওয়াবে, তাই সে নিজে থেকেই পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করল। এত সময় তো সে এটা বুঝে গেছে, জোর খাটিয়ে সে এই লোকের সাথে পারবে না। তার এই অযাচিত স্পর্শগুলো ভালো লাগছে না রায়ার। তাই সে নিজে থেকেই গ্লাস হাতে নিল। রুদ্র ওঠে দাঁড়ায়, গম্ভীর গলার রায়াকে বলে, আর একটা শব্দ মুখ থেকে বের হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে রুদ্র গিয়ে বিছানায় শরীরে এলিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই রুদ্র গভীর ঘুমে তলিয়ে পড়ে। রা রুদ্রের কথা মেনেছে, বাধ্য মেয়ের মতো চুপ হয়ে গেছে, মুখ থেকে আর কোন শব্দ বের করেনি। চুপচাপ ফ্লোরে বসে ডিভানে মাথাটা রাখলো, দুহাত ভাঁজ করে। তার জীবনের সবথেকে বড় ভুল হলো এই বাড়িতে আসে। এই বাড়িতে আসাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। এই আফসোস তার সারা জীবন থেকে যাবে, সারা জীবন বয়ে বেড়াতে হবে আফসোস। ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রায়ার মুখ থেকে। এদিকে সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছে। কারণ মুখে কোন কথা নেই। এইরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে কে ভেবেছে? আরো অনেক সময় রুদ্রের রুমের বাইরে থেকে ডাকাডাকি করেছে, কিন্তু রুদ্র কোন সময়ই কারোর কথা কানে তুলে না, সে তার মর্জির মালিক। সে হলো লাগামহীন ঘোড়া, তার লাগাম আজ পর্যন্ত কেউ টেনে ধরতে পারেনি। রুদ্র তখন আবিরকে মেসেজ পাঠিয়েছিল, এখন আমি একটু ঘুমাবো। ওকে এখানে আনার একটাই কারণ, যাতে ও এখন এখান থেকে যেতে না পারে। যাদেরকে আসার কথা বলা হয়েছে তারা আসলে আমাকে জানাস। আবির জানিয়েছে সবাইকে মেসেজের কথা।
তারপর সবাই নিচে চলে আসে। উপরে দাঁড়িয়ে থাকার কোন মানে হয় না, রুদ্র যখন বলেছে ওরা আসলে তাকে জানাতে, এর মানে এর আগে সে দরজা খুলবে না। উল্টো দেখা যাবে তারা আরো হুলস্থুল করলে হিতে বিপরীত হতে পারে। মেয়েটাকে নিয়ে যদি বেরিয়ে যায় এই ভয়ে সবাইকে নিয়ে নিচে চলে এসেছে শিফা। সেই থেকে চুপচাপ বসে আছে। আশরাফ খানকে ফোন দিয়েছে শিফা। তিনি একটা প্রত্যন্ত গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। শিফার কথা শুনে সব কাজ ফেলে আবার রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। রুদ্র ঘুমিয়েছিল কিছু সময়, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই তার ঘুম ছুটে যায়। মেয়েটার ফুপানির আওয়াজ শোনা যাচ্ছে আবার। এবার সে ঠিক করে মেয়েটাকে বোঝাবে, ঠান্ডা মাথায় বোঝাবে। মাথা গরম করে সে সব সময় মেয়েটার মনে তাকে নিয়ে নেগেটিভিটি তৈরি করেছে। রুদ্র কিছু সময় বিছানায় গড়াগড়ি খেয়ে উঠে বসে রায়ার দিকে এক পলক তাকিয়ে দেখে এখনো আগের মতো মাটিতে বসে আছে, ডিভানে হেলান দিয়ে কান্নার দমকে বারবার ছোট্ট শরীরটাকে কেঁপে কেঁপে উঠছে। মায়া হয় রুদ্রের, তাকিয়ে থাকে এক মনে, পরক্ষণে উঠে দাঁড়ায়, টাওয়াল নিয়ে চলে যায় ওয়াশরুমে। রায় শুনে দেখে লোকটির নড়াচড়া, কিন্তু মাথা তুলে না। সে তার মতো দুহাতে মাথা ঠেকিয়ে বসে আছে। মিনিট দশকের মাঝে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুদ্র, ভেজা চুল মুছে আর চোখে তাকায় রায়ার দিকে। রায়ার কোন হেলদোল নেই। রুদ্র এগিয়ে গিয়ে তার মিনি ফ্রিজ থেকে অরেঞ্জ জুস বের করে গ্লাসে ডালে। তার রুমের মিনি ফ্রিজে সকল ধরনের পানীয় থাকে। বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, জুস এগুলো রাখা। কফি মেকারও আছে। রাত বিরাতে সে কাউকে ডিস্টার্ব করতে পছন্দ করে না, তাই নিজের প্রয়োজন এগুলো রুমেই রাখে। রুদ্র গ্লাস হাতে নিয়ে রায়ার দিকে এগিয়ে যায়। টি টেবিলে গ্লাসটা রেখে সে বসে ডিভানে। রুদ্রকে কাছে এগিয়ে আসতে দেখে রা নিজেকে আরো গুটিয়ে নেয়। রুদ্র কিছু পলক রায়ার দিকে তাকিয়ে ওর হাত ধরে টেনে তুলে ওর এক পায়ের মাঝে বসায় তাকে। রা ছটফট করলে দুপা দিয়ে ওর পা চেপে ধরে আর এক হাত দিয়ে ওর কোমর টেনে ওকে আরো কাছে আনে। রা উত্তেজিত হয়ে আবার চিল্লানো শুরু করে, ধস্তাধস্তি শুরু করে দেয়। রুদ্র ওকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে, বলে গায়ের জোর দেখাচ্ছ? পারবে আমার সাথে? রা ছলো ছলো চোখে তাকায় রুদ্রের দিকে। রুদ্র আবারও বলে, চুপচাপ বসো, কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, তাহলে আমি দরজা খুলে দিব। ঠিক আছে। রা মাথা নাড়ায়। মন দিয়ে শুনবে কথাগুলো। আজই বলবো, মাথায় কানে মনে গেঁথে রাখবে, এরপর আর রিপিট করব না। রা সায় দেয়। তার এখন উদ্দেশ্যে রুম থেকে বের হওয়া, এই লোকের ত্রিসীমানা থেকে দূরে যাওয়া। একবারে বাড়ি থেকে বের হতে পারলে আর কোনোদিনও এমুখ হবে না, সে বলে পণ করে। রা তার কথা মানায়, রুদ্র খুশি হয়। এইরকম যদি চুপচাপ আমার কথা শুনতে, তাহলে তো আর এত কিছু হয় না। রা কিছু বলে না। রুদ্র এবার গলা খাকারি দিয়ে বলে, দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। তাই সোজা সোজি বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সেটা আজকেই। রা অবাক হয়ে যায়, হা করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। কি বলছে এই পাগল লোকটা? রায়ার অবাক হওয়া দৃষ্টি উপেক্ষা করে রুদ্র আবার বলে ওঠে, ভালোবাসি এটা বলবো না। আমি ভালোবাসায় বিশ্বাসী না। আমি শুধু জানি আমার তোমাকে ভালো লেগেছে এবং তোমাকে আমার লাগবে। আমি তোমাকে এজ এ লাইফ পার্টনার হিসাবে চাই। প্রেম টেম এগুলা ছেছড়ামি আমার দ্বারা হবে না। বউ করেই ঘরে তুলবো আমি ডিরেক্ট। আমি মানছি তোমার বয়স কম। কিন্তু সংসার করার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে। আমার মায়ের আরো ছোট থাকতে বিয়ে হয়েছে। তার 17 বছর বয়সে আমার জন্ম হয়। বাট ডোন্ট ওয়ারি, আমার এখন ফ্যামিলি প্ল্যানিং নেই। সো আর কোন সমস্যা হবে না আশা করি। রা রুদ্রের কথায় হতভম্ব হয়ে যায়। সে কি বিয়ে করবে? তার কি বিয়ের বয়স হয়েছে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। রা রুদ্রকে কিছু বলতে যাবে, তার আগেই রুদ্র রায়ার মুখের কথা থামিয়ে দিয়ে বলে, আও, আমার কথা শেষ হয়নি এখনো। আমার কথার মাঝে কথা বলবে না। আমার যা বলার তোমার ফ্যামিলির সামনেই বলবো। তোমাকে শুধু জানিয়ে রাখলাম, ওকে? রা রুদ্রের কথায় কি রিয়াকশন দেবে সে সেটাই বুঝতে পারতেছে না। বিয়ে জিনিসটাই তার মাথার উপর দিয়ে গেছে। রুদ্র টি টেবিল থেকে জুসের গ্লাসটা নিয়ে রায়ার মুখের সামনে ধরে বলে, খাও। রা মুখ সরিয়ে নেয়, খাই না আমি। রুদ্র ভ্রু কুঁচকে বলে, খাই না মানে কি? এগুলো ভালো লাগে না। আমি শুধু টাইগার আর স্পিড খাই। রায়ার উত্তরে রুদ্র বিরক্ত হয়। ভালো লাগার জন্য খায় নাকি মানুষ সুস্থ থাকার জন্য খায়?
সব ভালো লাগতে হবে এমন কোন কথা নেই। ইটস গুড ফর হেলথ। আর যেগুলো খাও বলছো সেগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তাই যেটা দিয়েছি সেটা খাবে। রুদ্রের কথা শুনে রা মুখ বাঁকায়। তার এত জ্ঞান ভালো লাগে না। জ্ঞান দেওয়ার জন্য কি লোক কম পড়েছিল জীবনে যে এই উদ্ভট জংলি লোকটাও এখন তাকে জ্ঞান দিচ্ছে? রা মনে মনে রুদ্রকে ভেঙিয়ে বলে, যেগুলো খাও সেগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, তাই যেটা দিয়েছি সেটা খাবে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোর কথা শুনবো ফালতু লোক। কি বিড়বিড় করছো? রুদ্রের গলায় রায়ার ধ্যান ভাঙ্গে। কিছু না, আমাকে নামিয়ে দিন। আপুর কাছে যাব। রদ্র ছাড়ে না রায়াকে। তার এক হাত এখনো রায়ার কোমরে। হা করো। রা তাকায় রুদ্রের দিকে। এখনো গ্লাস ধরে আছে সে। রা বুঝে এখন সে না করলেও এই লোক জোর করবে, তাই সে অর্ধেকটুকু খেয়ে নেয়। রুদ্র রায়ার আধ খাওয়া জুসের গ্লাসটা টেবিলে রেখে বলে, খাওয়া নিয়ে এত অনীহা কেন তোমার? মাছ খাও না কেন তুমি? রা অবাক হয়ে যায়, লোকটা কিভাবে জানলো সে মাছ খায় না। রা এবার প্রশ্ন করে ওঠে, আপনি কিভাবে জানলেন? কাল দেখলাম এক টুকরো মাছও খাওনি তাই। দিদি জোর করলো যখন নেওয়ার জন্য, তখন রামিসা বলল খাও না তুমি। রা একটু বিব্রত বোধ করল, লোকটা এইসব বিষয়গুলোও লক্ষ্য করেছে। কই কাল তো লোকটাকে আমার দিক তাকাতেও দেখলাম না। লোকটা তো ছিল না ছাদে, অল্প সময়ের জন্য এসেছিল। কি হলো, কথা বলছো না কেন? কি ভাবছো এত? জি মাছ ভালো লাগে না আমার, তাই খাই না। রুদ্র এবার গম্ভীর গলায় বলে, এই সব ভালো লাগা না লাগা এগুলো সব অভ্যাসের ব্যাপার। মাছ খেতে হবে, মাছের মধ্যে অনেক পুষ্টি গুণাগুণ আছে। শরীরের কি অবস্থা তোমার, হাড্ডি ছাড়া তো আর কিছুই নাই শরীরে। আমার বাড়িতে এসব ভালো লাগা না লাগা চলবে না। আমি যেটা যেভাবে বলবো ঠিক সেভাবেই করতে হবে। রা রুদ্রের কথার কোন জবাব না দিয়ে বলে, নিচ যাব। হুম যাবে। কিন্তু নিচে গিয়ে কোন ধরনের উল্টো পাল্টা কিছু বলবে না, ঠিক আছে? রা মাথা নাড়ায়, যার মানে ঠিক আছে। কিন্তু মনে মনে রুদ্রকে ছাড়ছে। আমি শুধু একবার এই বাড়ি থেকে বের হই, তখন দেখবি তুই কে শুনে কার কথা। তোর নামে আমি কেস করব শালা বজ্জাত। রুদ্র মনে মনে খুশি হয়, পর পর রায়ার তার কথায় সায় দেওয়ায়। সেভাবে রা হয়তো ধীরে ধীরে তার প্রতি নরম হচ্ছে। রুদ্র এক হাত দিয়ে রায়ার মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে দিয়ে বলে, এভাবে বাধ্য মেয়ের মতো আমার সব কথা শুনবে? আমার সাথে তোত্তারামি করতে এসো না। আমার কথা শুনবে, যা চাইবে তা পাবে। সব এনে দিব তোমার পায়ের কাছে। রুদ্রের হঠাৎ এরকম করাই রা অস্বস্তিতে হাঁসফাঁস করে ওঠে। রুদ্র রায়ার অস্বস্তি আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়ে রায়ার দিকে আরকেটু ঝুঁকে তার মুখে ফু দিয়ে হাসকি সরে বলে ওঠে, চুকে কালার করো কেন মেয়ে? আর যেন না দেখি। যেটা যেরকম সেটাকে সেরকম থাকতে দিবে, তাহলে তার সৌন্দর্য বহাল থাকে। আর্টিফিশিয়াল জিনিস থেকে ন্যাচারাল জিনিস বেশি সুন্দর গট ইট। রা অস্বস্তিতে গাঢ় হয়ে বসে আছে, রুদ্র কি বলছে সেটা তার কানে আসছে না। রুদ্রের হঠাৎ এরকম কাছে আসায় রায়ার ওকওয়ার্ড লাগছে। আমাকে ছাড়ুন প্লিজ, মিনমিনিয়ে বলে ওঠে রা। রুদ্র রায়ার কথার পাত্তা দেয় না, সে এক ধ্যানে রায়ার মুখের দিকে তাকিয়ে আছে, যেন একটা ঘোরের মাঝে চলে গেছে। রুদ্র রায়ার ঘন পাপড়ি ওলা চোখের দিকে তাকিয়ে আছে। সে চোখে ভরে আছে ভয় আর অস্বস্তি। রায়ার চোখ মুখ, ফোলা ফোলা গাল সবকিছু সূক্ষ্ম নজরে খুব কাছ থেকে পরখ করছে সে। তার চোখ গিয়ে আটকে রা ঠোঁটের উপরিভাগের ওই কালো তিলকটায়, এই এক জায়গায় তার চোখ আটকায় সব সময়। রুদ্র নিজের ভিতরের উত্তেজনা থামাতে না পেরে হাতের বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে ওই ছোট্ট কালো কুচকুচে তিলটায়। রা কেঁপে ওঠে, রুদ্রকে সরাতে সাথে সাথেই তার বুকের ওপর হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রুদ্র একবার তাকায় রায়ার হাতের দিকে। আবার চোখ ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে রায়ার মুখে। রুদ্রের গরম নিঃশ্বাস রায়ার মুখের ওপর পড়ছে। রুদ্রের নড়চড় না দেখে রা এবার রুদ্রের বুকে জোরেই ধাক্কা দেয় তাকে সরানোর জন্য। কিন্তু রুদ্র তার বুকের ওপর থেকে রায়ার হাত শক্ত করে চেপে ধরে, পেছনে নিয়ে চেপে ধরে। এভাবে হাত ঘুরানোয় রা ব্যথা পায়, কিন্তু কোন শব্দ করে না, তার মাঝে এখন অন্য আতঙ্ক বাসা বেঁধেছ। রুদ্র রায়ার দিকে ঝুঁকতেই রায়া চিৎকার দিয়ে ওঠে, না, প্লিজ, ডোন্ট। রায়ার মুখের কথা অসম্পূর্ণ রেখেই রুদ্র রায়ার ঠোঁট স্পর্শ করে। খুবই অল্প সময়ের জন্য ছিল সেটা, 1 সেকেন্ডের মধ্যেই রুদ্র সরে আসে।
তাকায় রায়ার বন্ধ চোখের দিকে, তিরিতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। রায়ার শরীরের বেসামাল কম্পন রুদ্রকে ঠিক থাকতে দিচ্ছে না। রুদ্র পর পর ঠোঁট ছোঁয়ায় রায়ার দুগালে, চোখের পাতায়। থুতনিতে হাত দিয়ে ঠোঁট আলগা করতেই হঠাৎ রায়ার জোরে জোরে নিঃশ্বাস নেওয়া দেখে রুদ্রের কপালে ভাঁজ পড়ে, কিন্তু যখন দেখল রা হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে তখন রুদ্র ভয় পেয়ে যায়। রুদ্র বুকে জড়িয়ে নেয় ওই ছোট্ট নরম শরীরটাকে। হে, কিচ্ছু হয়নি পাখি, ডোন্ট প্যানিক। রা কোন সাড়া দেয় না, পড়ে রয় ওভাবে রুদ্রের বুকের সাথে লেপ্টে। রুদ্র হাত বোলায় রায়ার চুলের ভাঁজে, এভাবেই সময় গড়ায়। ধীরে ধীরে স্টেবল হয় রা। ঠিক হয়ে আসে শ্বাস প্রশ্বাসের গতি। নীরবতা ভেঙে রুদ্র বলে ওঠে, ঠিক আছো? রায়ার ভিতরে কি চলছে সে সেটা বুঝে উঠতে পারছে না। প্রথম কারো সংস্পর্শে এসেছে সে। প্রথম কোন পুরুষের এত কাছে আসা। এইরকম অনুভূতি রায়ার কাছে নতুন। রায়ার ভাবনার মাঝেই আবার গমগমে আওয়াজ ভেসে আসে। কি হলো? চুপ কেন? রায়ার ধ্যান ভাঙ্গে। সে মাথা উঠায় রুদ্রের বুক থেকে। রুদ্রের মুখের দিকে তাকায়, রুদ্রও তার দিকে তাকিয়ে আছে, চোখাচোখি হওয়ায় রা চোখ নামিয়ে ফেলে। রুদ্র কিছু বলবে এমন সময় রুদ্রের ফোন বেজে ওঠে। আবিরের মেসেজ, নিচে আয়, ওরা এসেছে। ওদের সামনে দয়া করে কোন সিন ক্রিয়েট করিস না। দ্রুত আয়। রুদ্র এবার রায়াকে রেখে উঠে দাঁড়ায়। আমি নিচে যাচ্ছি, আসো তুমি। কিন্তু রায়ার কোন হেলদোল না দেখে এবার রুদ্রের রাগ উঠে। কখন থেকে এই মেয়েকে সে একটার পর একটা কথা বলছে, কিন্তু এই মেয়ে তার কোন কথারই জবাব দিচ্ছে না দেখে রুদ্র এবার ধমকে ওঠে। কি হয়েছে? কথা কানে যায় না, এক কথা কয়বার বলতে হয়? রা এবার শান্ত গলায় বলে, জি আসছি। রুদ্র তাকায় একবার রায়ার দিকে, পড়ে নিচে চলে যায়। এদিকে রুদ্রের বাড়িতে রায়ার বাবা, মা আর রুদ্রের মামা এসেছেন। হঠাৎ এই জরুরি তলবের মানে কি কেউ বুঝে উঠতে পারছে না। এদিকে শাহানা বেগম সেই রাকে খুঁজছেন। রামিসাকে গিয়ে বললেন, রা কোথায় রামিসা? ওকে তো দেখছি না। রামিসা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে এই মুহূর্তে সে কিছু বুঝে উঠতে পারছে না। কিন্তু মায়ের মন আরো উদ্বিগ্ন হয়ে ওঠে মেয়ের চিন্তায়। তিনি কছু বলবেন এমন সময়। শিফা বলে ওঠে, উপরে আছে আন্টি, মাথাটা একটু ধরেছে বলল, তাই শুয়ে আছে। অহ। শাহানা বেগম চিন্তিত স্বরে বলেন, অহহ, আমার মেয়েটা একটু নাজুক, অল্পতেই অসুখ বাঁধিয়ে ফেলে। ওর একটু ঠান্ডার ধাত আছে। শিফা শাহানা বেগমের সাথে কথা বলে রায়ার বিষয়টা ঘোরানোর চেষ্টা করছে। এমন সময় রুদ্র নিচে নেমে আসে। রুদ্রকে দেখে আজমির তালুকদার এগিয়ে যান। কি ব্যাপার রুদ্র, হঠাৎ এরকম জরুরি তলব? তোমাকে ফোন দিলাম, ফোন বন্ধ ছিল। এইভাবে শওকত ভাই আর ভাবিকে সাথে আনার জন্য কেন বললে? কিছু কি হয়েছে? প্রয়োজন ছাড়া আমি কোন সময় কিছু করি না। দরকার ছিল বলেই এভাবে ডেকে পাঠানো। কিন্তু মামি আর আরিফ কেন আসলো না? আরিফের কাজ ছিল। আর তোমার মামি অসুস্থ, তাই আসেননি। রুদ্র আর কিছু না বলে শিফাকে ডাক দেয়। শওকত সাহেব রুদ্রের এরকম ব্যবহারে কিছুটা অসন্তুষ্ট হন। মামার সাথে এরকম কে কথা বলে? কথাবার্তার মাঝে ভদ্রতার লেশ মাত্র নেই। আজকালকার শহরের ছেলেরা এমনই হয়, তার উপর আবার রাজনীতির করে। রুদ্র গিয়ে শিফাকে বলে, চাচা কোথায় দিদি? কিছু বলেছেন কখন আসবেন? শিফা এই মুহূর্তে রুদ্রের সাথে কথা বলতে না চাইলেও বর্তমানে এইরকম পরিস্থিতির কারণে সে কিছু বলেনি রুদ্রকে। শান্ত গলায় জবাব দেয়, রাস্তায় আসছেন। রুদ্র বুঝে দিদির রাগ, কিন্তু এই বিষয়ে সে এখন মাথা ঘামায় না। কারণ সে জানে একটু পর সবকিছু এমনি ঠিক হয়ে যাবে। দিদি তার উপর রাগ করে বেশি সময় থাকতে পারবে না। এদিকে রুদ্রকে নিচে নামতে দেখে রাইসা উপরে চলে যায় রায়ার কাছে। চলবে। গল্প প্রেমের বিষাক্ততা। লেখনীতে তাসনিয়া হোসেন। দ্বিতীয় পর্ব।